ওয়েলকাম টু মাইস কোচিং। আজকের এই ক্লাসটি আমরা লাইফ সায়েন্সের তিনটে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি এবং সংবহন, এই তিনটে চ্যাপ্টার থেকে টোটাল 50 থেকে 50টি এমসিকিউ রেখেছি। সেই 50টি এমসিকিউ কি তোমার যে পিএসসির এক্সাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই 50টি কোশ্চেন কিন্তু ওই মানে পিএসসির পার্সপেক্টিভ থেকে যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো প্রথম কোশ্চেনটা দেখো। প্রথমটাই সালোক সংশ্লেষ থেকে, নিম্নের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়? কাঁচা মাল মানে কি? দেখো, সালোক সংশ্লেষ যেটা হয় সেটা কি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় সূর্যের যে তাপ শক্তি বা গতিশক্তি যেটা থাকে সেটা কি হয়, স্থিতিশক্তি রূপে আমাদের এটিপিতে সঞ্চিত হয়। ঠিক আছে, তাহলে এটা করাই কে? এটা হচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে এবং কিছু কাঁচামালের সহায়তা এটা হয়। তাহলে কাঁচামালটা কি কি? কাঁচামালটা কি কি আছে? বেশ, সবাই বলছো। আচ্ছা, দেখি। আচ্ছা দেখো, তোমরা দেখো গাছ কি কি গ্রহণ করে, গাছ কি কি নেয়? শুধু কি জল নেয়? গাছের সঙ্গে আমাদের সম্পর্কটা কি? শুধুমাত্র আহ মানে সম্পর্কটা যদি দেখি আমরা তাহলেই বুঝতে পারবো। গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। আর আমাদের কাছ থেকে কি নেয়? কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। তাহলে গাছ নিচ্ছে কেন? গাছ তো কিছু তৈরি করছে। তাহলে গাছের ক্ষেত্রে কাঁচামাল কি কি? কার্বন ডাই অক্সাইড এবং জল, তার সঙ্গে সূর্যালোক। ঠিক আছে, তাহলে আমরা যদি সঠিক উত্তর দেখি তাহলে এর উত্তর কি হবে? উত্তরটা কি হবে এর? আচ্ছা, কাঁচা মাল হিসেবে নিম্নের কোনটি সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়? আচ্ছা, এখানে অপশনটা ভুল আছে, ঠিক বলেছো। এটা এ এবং বি হবে না, এটা এটা বি এবং সি হবে। ঠিক আছে, এখানে অপশনটা ভুল আছে। এটা বি প্লাস সি, বি অ্যান্ড সি। ঠিক আছে, বেশ। হ্যাঁ, অপশনটা ভুল ছিল। এটা হচ্ছে কি, বি এবং সি, এই দুটো কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু জলের প্রয়োজন হয়? কত অণু, কত অণু জলের প্রয়োজন হয়? ঠিক আছে, সবাই ঠিক আছে দেখছো, এটা হচ্ছে 12 অণু জলের প্রয়োজন হয়, 12H2O। ঠিক আছে, 12 অণু জলের সাহায্যে সালোক সংশ্লেষ তোমার হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে সালোক সংশ্লেষের সংকেত। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, এবং তার সঙ্গে লাইট, এবং এখানে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরো ক্লোরোফিল, ক্লোরোফিল দরকার হয়। তাহলে এই জিনিসগুলো নিয়ে টোটাল তোমার কি সালোক সংশ্লেষটা হয়। ঠিক আছে, বেশ। কোন প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে? দেখো, জল একটা কাঁচামাল, তাহলে কোন প্রক্রিয়ায় জলটা শোষিত হয়? কোন প্রক্রিয়ায় জলটা শোষিত হয়? বা, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষিত হয়। মনে রাখবে, যেগুলো স্থলজ উদ্ভিদ আছে সেগুলো অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। স্থলজ হচ্ছে অভিস্রবণ, মানে হচ্ছে অসমোসিস। ঠিক আছে, অসমোসিস। আর যেটা তোমার জলজ উদ্ভিদ আছে তারা কিন্তু ব্যাপন প্লাস অভিস্রবণ। ঠিক আছে, ব্যাপন প্লাস অভিস্রবণ। আরেক রকম উদ্ভিদ আছে, কি নাম? তারা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, যেমন রাসনা। এই রাসনা কি না, ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করে। ঠিক আছে, পরাশ্রয়ী উদ্ভিদ কি নাম? রাসনা। এরা ব্যাপন প্রক্রিয়া ব্যবহার করে। আহ কোথায় মানে যে অঙ্গটার দ্বারা শোষিত ব্যাপনটা হয় সেটা কি? সেটার নাম হচ্ছে ভেলামেন। সেটার নাম কি? মনে রাখবে, ভেলামেন। ভেলামেন নাম। ওকে,
বেশ, এবার দেখো 4 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? এই কোশ্চেনটা তোমার মিসলেনিয়াস 2020 বা 19-এ পড়েছিল। ঠিক আছে, বেশ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎস কি? সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে জল। আচ্ছা, এখানে তোমরা বলো যে এটা তো তোমার যে অক্সিজেনটা মুক্ত হলো, ঠিক আছে, এই যে অক্সিজেনটা এই 6CO2 এটা মুক্ত হলো, এটার উৎস হচ্ছে তোমার জল। কিন্তু এই যে গ্লুকোজে যে তোমার অক্সিজেনটা রয়েছে তার উৎস কি? গ্লুকোজে যে অক্সিজেনটা রয়েছে তার উৎস কি? গ্লুকোজে যে অক্সিজেনটা রয়েছে তার উৎস কি? C6H12, হ্যাঁ, তার উৎস হচ্ছে CO2। দেখো, গ্লুকোজে যে অক্সিজেনটা রয়েছে তার উৎস হচ্ছে এই CO2 যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা হচ্ছে তার উৎস। আর এই কার্বনটার উৎসকে এটা হচ্ছে তোমার সিটা, আর এই H12 এর উৎস হাইড্রোজেন। ঠিক আছে, বেশ, তাহলে এখানে দুটো কোশ্চেন কিন্তু হলো, একটা হচ্ছে যে মুক্ত যে অক্সিজেনটা তৈরি হলো সেটার উৎস জল, এবং গ্লুকোজে যে অক্সিজেন তার উৎস কার্বন ডাই অক্সাইড। এই দুটো কিন্তু পার্থক্য মনে রাখবে। বেশ, ওকে, এটা কোশ্চেনটার সঠিক অ্যান্সার হলো কি? জল। বেশ, নেক্সট দেখো, ক্লোরোফিল মূলত কি দ্বারা গঠিত? লোহা, ম্যাগনেসিয়াম, এ অ্যান্ড বি, ডি হচ্ছে সালফার। ক্লোরোফিল মূলত কি দ্বারা গঠিত? বা সবাই সঠিক উত্তর দিচ্ছ, ক্লোরোফিল মূলত কি দ্বারা গঠিত? তোমার হচ্ছে সি, এ এবং বি। ঠিক আছে, এবার বলি টোটাল কত রকমের ক্লোরোফিল আছে বলো তো? টোটাল কত রকমের ক্লোরোফিল আছে? টোটাল টোটাল 5 রকমের ক্লোরোফিল আছে, A B C D E করে 5 রকমের আছে। কিন্তু আমাদের যে সালোক সংশ্লেষ হয় সেখানে এ এবং বি খুব মানে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার ওই ম্যাগনেসিয়াম এবং লোহা ছাড়াও কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। মনে রাখবে, কার্বন, তোমার কি, লোহা এবং ম্যাগনেসিয়াম ছাড়া কি কি থাকে? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এগুলো কিন্তু থাকে। এই কয়েকটা জিনিসও কিন্তু ক্লোরোফিলে থাকে। ঠিক আছে, বেশ, আর কিছু এখান থেকে ইম্পর্টেন্ট? বেশ, নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অঙ্গার আত্তীকরণে নিম্নের কে সাহায্য করে? অঙ্গার আত্তীকরণে কে সাহায্য করে? আচ্ছা, অঙ্গার শব্দটা মানে কি? মানে অঙ্গারের সঙ্গে জড়িয়ে আছে কালো, কালো কালারটা, ঠিক আছে, কৃষ্ণ বর্ণ। আর কৃষ্ণ বর্ণ মানে হচ্ছে তোমার কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে সবাই ঠিক আছে দিচ্ছ, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, অঙ্গার আত্তীকরণ যেটা হয় সেটা কখন হয়? আলোক দশায় না অন্ধকার দশায়? অঙ্গার আত্তীকরণ, যদিও এটা কোশ্চেন পরে আছে তাই এর উত্তর না দিলেও হবে। বেশ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লোরোফিলের ক্ষেত্রে বলে রাখি, এই ক্লোরোফিল যেটা মানে সূর্যালোক যখন পড়ছে, ধরো 100% সূর্যালোক যদি তার মধ্যে পড়ে, তার মধ্যে হচ্ছে 83% পাতা শোষণ করে। ঠিক আছে, 100%, হ্যাঁ ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, সবাই ঠিক বলেছো। তাহলে 100% সূর্যালোক পড়লে কি হয় না, 83% তোমার কি পাতা শোষণ করে, বাকি 12% প্রতিফলিত করে, এবং 5% কি হয়? প্রতিষ্ঠিত হয়। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বলি, ক্লোরোফিলের কথা যখন বলছি, বলতো যে ফটোলাইসিস হয়, জলকে H+ এবং OH- যে ভেঙে দেয়, ঠিক আছে, জলকে, জলের যে ভাঙন, H2 এর যে ভাঙন H+ OH-, এটা কে করে? H+ OH- ফটোলাইসিসটা এটা কে করে? এটাও কিন্তু তোমার করে কে? ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু ফটোলাইসিসে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তা মনে রাখবে যে এটা হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস কে মুখ্য ভূমিকা গ্রহণ করে? সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল। এই ছোট ছোট পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, এবং এগুলোই কিন্তু এক্সামে দেয়, বেশি আমাদের ইন ডেপথে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই।
আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমরা বলো, এডিপি কে এটিপিতে কে রূপান্তর করে? এডিপি কে এটিপিতে কে রূপান্তর করে? অ্যাডিনো ডাইফসফেটকে অ্যাডিনো ট্রাইফসফেটে কে রূপান্তরিত করে? কে করে? কে করে? একদম পিআই করে, বা এটা তুমি বলতে পারো সূর্যালোকও মুখ্য ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, সূর্যালোক প্লাস তোমার পিআই। ঠিক আছে, তাহলে এখানে সূর্যালোক কি করে? মুখ্য ভূমিকা গ্রহণ করে। ওকে, নেক্সট দেখো, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো কোনটি? সি হর্স, সি লায়ন, লাইকেন, বা ডি হচ্ছে ইউগ্লিনা। বা সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, এটা ভেরি গুড। এটা হচ্ছে কে? তোমার ইউগ্লিনা। ঠিক আছে, ইউগ্লিনা সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, ইউগ্লিনা ছাড়া আরেকটা প্রাণীর নাম বলো তো, কে করতে পারে ইউগ্লিনা ছাড়া? ইউগ্লিনা ছাড়া আরেকটা প্রাণীর নাম বলো। ঠিক, ক্রাইস্যামিবা, একদম ঠিক বলেছো। এখানে মনে রাখবে, ফাঙ্গাসরা কিন্তু উদ্ভিদ হলেও এরা কিন্তু তোমার কি আহ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে না। আচ্ছা, ক্রাইস্যামিবা হলো একটা ব্যাকটেরিয়ার নাম বলো তো যে সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে ইউগ্লিনা ছাড়াও আরেকটা নাম হচ্ছে কি? ক্রাইস্যামিবা। ক্রাই, এই পয়েন্টগুলো লিখে দিচ্ছি কেন, ধরো তোমাকে ইউগ্লিনা না দিয়ে ক্রাইস্যামিবাই দিল, স্যামিবা। ওকে, আর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রোডোসিউডোমোনাস। ঠিক আছে, রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস। এটা কি? ব্যাকটেরিয়া, যে তোমার সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, নিম্নে কোন উদ্ভিদের মূলে গ্লুকোজ শ্বেতসার রূপে সঞ্চিত হয়? গ্লুকোজ শ্বেতসার বা স্টার্চ রূপে সঞ্চিত হয়। দেখো, গ্লুকোজ কিন্তু সবসময় শ্বেতসার রূপেই সঞ্চিত হয়। ঠিক আছে, শ্বেতসার রূপে সঞ্চিত হয়। তাহলে সেটা তোমার কি মূলে, কার মূলে সঞ্চিত হয়? আচ্ছা, সবাই এ দিয়ে দিয়েছো, একটু ভাবনা চিন্তা করে দাও। মূল বলেছি। দেখো, আলু, আলুটা তোমার মনে হচ্ছে মূল, কিন্তু আলুটা কি অ্যাকচুয়ালি? আলুটা হচ্ছে মৃদগত কাণ্ড। ঠিক আছে, মাটিতে যে কাণ্ডটা ঢুকে আছে সেটাকে মৃদগত কাণ্ড বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, মৃদগত কাণ্ড। আলুর সমগোত্রীয় হচ্ছে ওল, আর তার সমগোত্রীয় হচ্ছে আদা। এগুলো সব মৃদগত কাণ্ডের উদাহরণ, যে কাণ্ডে তোমার গ্লুকোজ শ্বেতসার রূপে সঞ্চিত থাকে। কিন্তু মূল যদি বলি, মূল হচ্ছে একমাত্র গাজর, মূলো, বিট, গাজর, এই তিনটে হচ্ছে তোমার মূল, যাদের মূলে তোমার কি আহ গ্লুকোজটা শ্বেতসার রূপে সঞ্চিত থাকে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের, তোমরা বলো, একে একে উদাহরণ দাও। তাহলে মূল, বিট, গাজর বললাম। এবারে বলি বীজপত্রে। একটা বীজপত্র, বীজপত্র মানে কি? যেখান থেকে তোমার গাছটা বেরিয়ে আসে, সেই বীজপত্র। এই বীজপত্রে তোমার কি গ্লুকোজ শ্বেতসার রূপে সঞ্চিত থাকে, সেই বীজপত্রের নাম কি? যেমন ধরো ছোলা। ঠিক আছে, ছোলা, মটর এবং মুসুর। ঠিক আছে, ছোলা, মটর, মুসুর। আচ্ছা, কনফার্ম তুমি ভুট্টা? তাহলে ভুট্টাটা আমি লিখে দিচ্ছি, ভুট্টা হলো। আচ্ছা, না, ভুট্টাটা হবে না এখানে। ভুট্টাটা কেন হবে না? না, ভুট্টাটা হচ্ছে অ্যাজ এ শস্য রূপে থাকে। ঠিক আছে, শস্য রূপে ভুট্টাটা হচ্ছে শস্য।
ঠিক আছে, এখানে ভুট্টাটা হবে না। তাহলে কি কি হলো? মটর, আর যদি হয় আমি দেখব মুসুর। বেশ, শস্য হচ্ছে, শস্য কি কি না, ধান, গম এবং ভুট্টা। ভুট্টাটা আমি লিখছি না এখন, একজন বললে ভুট্টা বীজপত্র, সেটা আমি দেখছি। ঠিক আছে। আচ্ছা, মৃদগত কাণ্ড হচ্ছে আলু, ওল, মানকচু, আদা এবং হলুদ। ফল কি হচ্ছে? ফলটা বলে, একটা ফলের নাম বলো, যে কোনো ফল। ফল, ফল, আম, আম, কলা, আপেল। ঠিক আছে, এগুলোতে কি না, ওই যে গ্লুকোজটা শ্বেতসার রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে। আর বীজ যদি বলো, বীজ হচ্ছে কি না, বীজ হচ্ছে বাদাম এবং কাঁঠাল, কাঁঠাল, এই দুটো। ঠিক আছে, তাহলে বীজপত্র হচ্ছে ছোলা, মটর, মসুর, শস্য হচ্ছে ধান, গম, ফল হচ্ছে আম, কলা, আপেল এবং বীজ হচ্ছে তোমার কি বাদাম এবং কাঁঠাল। আর যেটা মূল হলো, মানে মূলটাই বেশি দেয়, সেটা হচ্ছে কি আলু, এই মূল হচ্ছে মূলো, বিট, গাজর। ঠিক আছে, মূল হচ্ছে মূলো, বিট, গাজর। বেশ, নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শুষ্ক ওজন বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এটা মনে করো যে সালোক সংশ্লেষ তোমার উপচিতি বিপাক প্রক্রিয়া না অপচিতি, এটা হলেই তোমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে। সালোক সংশ্লেষ উপচিতি বিপাক প্রক্রিয়া না অপচিতি? উপচিতি মানে হচ্ছে কি, যার মানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এবং অপচিতি হচ্ছে শুষ্ক ওজন হ্রাস পায়। ঠিক আছে। উপচিতি, তাহলে উপচিতি বিপাক প্রক্রিয়া হলে অবভিয়াসলি কি হবে, সেটা বৃদ্ধি পাচ্ছে, শুষ্ক ওজন বৃদ্ধি পায়। মনে রাখবে যে যে কোনো প্রক্রিয়ায় যেখানে কোনো জিনিস কি হচ্ছে তোমার সরল জিনিসগুলো নিয়ে একটা জটিল জিনিস তৈরি হচ্ছে, সেখানে মনে রাখবে উপচিতি। হুম, সেখানে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আরেকটা প্রকার আছে যেটাতে শুষ্ক ওজন হ্রাস পায়, যেটা কোশ্চেন আছে সেজন্য আমি আর বলছি না। ঠিক আছে। বেশ, এবার দেখো সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে? গ্রানাতে, হ্যাঁ শ্বসন আছে ঠিক। গ্রানাতে, স্ট্রমাতে, থাইলাকয়েডে না কোয়ান্টাজমে? কোথায় তোমার কি হয়? আচ্ছা, সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে স্টমাতে। কোশ্চেন খুব সহজ। আর গ্রানাতে কি হয়? গ্রানাতে, গ্রানাতে কি হয়? আলোক দশা। তাহলে আলোক দশা সম্পন্ন হয় আহ ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, এবং গ্রানার মধ্যেও থাইলাকয়েডের কোয়ান্টাজমে তোমার আলোক দশা সম্পন্ন হয়। আগের কোশ্চেনটা যেখানে আমি বললাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এই শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়ার ফলে কার আকার বেড়ে যায় বলতো? আকারটা কার বেড়ে যায়? সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের। মনে রাখবে এখানে প্রোটোপ্লাজমের আকার বেড়ে যায়। শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়ার ফলে প্রোটোপ্লাজমের আকার বেড়ে যায়। প্রোটো আকার বৃদ্ধি পায়। বেশ, তাহলে অন্ধকার দশা কোথায় হয়? স্ট্রোমাতে, এবং গ্রানাতে হয় আলোক দশা, আলোক দশা। এবং এই অন্ধকার দশায় অঙ্গারাক্তীকরণ ঘটে, এবং এই অঙ্গারাক্তীকরণ ঘটার ফলে কি হয় না, অনেক বছর পরে যখন গাছটা আমরা দেখতে পাই, এই অঙ্গারাক্তীকরণের ফলে কিন্তু আমরা কি হয়, আমরা গাছটা রেডিও কার্বন করতে পারি। বেশ, সবাত শ্বসনে শ্বসন হারের মান কত? অসীম, 1, 10 নাকি 100?
সবাত শোষণে, সবাত শোষণ মানে কি না, বাত মানে হচ্ছে বায়ু, আর স হচ্ছে বায়ুর উপস্থিতিতে যে শ্বসনটা হয়, ঠিক আছে, বায়ুর উপস্থিতিতে যে শ্বসনটা হয় সেটা হচ্ছে তোমার সবাত শোষণ, ঠিক আছে। কি হবে এটা বলো কেউ একজন। আচ্ছা, শ্বসন হার দেখো, শ্বসন হারটা আমি লিখে দিই। শ্বসন হারের যে ফর্মুলাটা সেটা কি না, শ্বসন হারের ফর্মুলা হচ্ছে শ্বসন হার ইকুয়ালস টু তোমার কি 6CO2, এটা হচ্ছে সবাত শোষণ, ঠিক আছে, 6CO2/6O2, ঠিক আছে। এক্ষেত্রে কি হয় না, দেখো বায়ুর উপস্থিতিতে হয়, ঠিক আছে, যেহেতু বায়ুর উপস্থিতিতে হয় তাহলে এই 6O2 আর 6CO2 এর মান সমান হয়, তাহলে এটা হয়ে যায় 1, ঠিক আছে। এবার অবাত শোষণ দেখো, শ্বসন হার, শ্বসন হার এটা হচ্ছে অবাত শোষণ, সেখানে 6CO2 আর O2 যদি আমরা করি, ঠিক আছে, তাহলে এর মান কত হবে বলো। এটা হচ্ছে সবাত, বায়ুর উপস্থিতিতে। আর অবাতে কি হয়, বায়ু থাকে না, এটা হচ্ছে অবাত। এর বায়ু যদি না থাকে তাহলে এর মান কত হবে বলো, বায়ু নেই, বায়ুর মান যদি শূন্য হয় তাহলে শ্বসন হার কত হতে পারে বলো কেউ একজন। সামথিং বাই জিরো মানে কত হয়, সামথিং বাই জিরো। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে বি, ঠিক আছে। শ্বসন হার হচ্ছে 1, সেটা সবাত শোষণে হলো। এবারে সামথিং বাই জিরো মানে কি, অসীম। তাহলে অবাত শোষণে কি হয় না, শ্বসন হারের মান হয় অসীম, মনে রাখবে। তাহলে সবাত শোষণে শ্বসন হার 1 এবং অবাত শোষণে শ্বসন হার হচ্ছে তোমার কি অসীম, ঠিক আছে। আচ্ছা, সবাত শোষণ কারা করে, আমরা করি সবাত শোষণ, যারা একটু উন্নত প্রাণী তারা সবাত শোষণ করে, আর যারা একটু নিম্ন শ্রেণীর প্রাণী, ঠিক আছে, তারা বায়ুর অনুপস্থিতিতে করে। উদাহরণ হিসেবে আমি তোমাকে বলি, না এটা কোশ্চেন নেক্সট আছে, এই কোশ্চেনটাতে আলোচনা করব, ঠিক আছে, সবাত শোষণ ব্যাপারটা আর অবাত শোষণটা। তাহলে বায়ুর উপস্থিতিতে যে শোষণ হয় সেটা হচ্ছে সবাত, এবং বায়ুর অনুপস্থিতিতে হলে সেটা হচ্ছে অবাত শোষণ, ঠিক আছে। এবার বলো, শ্বসন উপচিতি না অপচিতি, শ্বসন উপচিতি না অপচিতি। আচ্ছা, একজন বলে দিয়েছে অলরেডি আগেই, সেটা শ্বসন হচ্ছে অপচিতি, এটা হচ্ছে শ্বসন হচ্ছে অপচিতি বিপাক প্রক্রিয়া, এটা হচ্ছে অপচিতি, ঠিক আছে, দুটোই কিন্তু অপচিতি, শ্বসনটা অপচিতি, অপচিতি। এবং তার সঙ্গে মনে রাখবে শ্বসনে কি, শ্বসনের ফলে কি হয় তোমার শক্তির মুক্তি হয়। তাহলে শক্তির মুক্তি হলে এটা হচ্ছে কি, হচ্ছে এক্সোথার্মিক বা তাপমোচী, ঠিক আছে। শ্বসন হলে কি হয় তোমার শক্তির মুক্তি হয়, এবং কি না সবাত শোষণ O2 উপস্থিতিতে হয় এবং অবাত শোষণ O2 অনুপস্থিতিতে হয়, ঠিক আছে। এবং শ্বসনের ফলে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। বেশ, নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের কোথায় সম্পন্ন হয়, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসে। গ্লাইকোলাইসিস দুটো প্রসেস আছে শ্বসনের, মানে দুটো স্থানে হয় আর কি, দুটো প্রক্রিয়ায়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র। আচ্ছা, গ্লাইকোলাইসিসটা কি না, এখানে গ্লুকোজ কি হয় না তোমার আহ, আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, পরে সেই পাইরুভিক অ্যাসিডটাই কি উৎপন্ন করে না কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে, সেটা ক্রেবস চক্রে হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস হয় কোথায়, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। কেউ ঠিক অ্যান্সার দিয়েছো, হ্যাঁ, দু একজন, দেখি দু একজন ঠিক দিয়েছো, বেস্ট। ঠিক বা ভুল দিলেও কোনো ক্ষতি নেই, যারা পারছো ঠিক আছে, না পারলেও কোনো ব্যাপার নেই, কারণ অনেকে হয়তো আমি বলেছিলাম আজ সকালে পড়তে, অনেকের হয়তো পড়া হয়নি, ঠিক আছে। তো যতটা তোমাদের পূর্ব নলেজ আছে সেখান থেকে দাও, কিন্তু এরপর থেকে আমি দুদিন আগেই বলে দেবো। আমার মানে কি হলো যে কালকে আমার একটু ব্যস্ত ছিলাম, তো কালকে আমি বলতে পারিনি। তো এরপর থেকে যখন ক্লাস নেব, লাইফ সায়েন্সটা যখন করাবো, তখন দুদিন আগেই তোমাদের বলে দেবো যে এই এই চ্যাপ্টার আমি নিচ্ছি, তাহলে তোমরা একটু বাড়িতে দেখে আসবে, ঠিক আছে।
তো গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। আর ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস হলো তোমার সাইটোপ্লাজম, আর ক্রেবস চক্র হয় কি? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া হয়, ঠিক আছে। আর এই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের তোমার কি বলা হয়? শক্তিঘর বলা হয়। বেশ, শ্বসনটা কিন্তু কোষে হয়, মনে রাখবে, শক্তিঘর বলা হয়, ঠিক। তাহলে এটা এখানে হয় কি? ক্রেবস চক্র। ক্রেবস চক্র। তাহলে গ্লাইকোলাইসিসে কি হয় না, তোমার গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, এবং ক্রেবস চক্রে কি হয়? ওই যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হলো, সেই পাইরুভিক অ্যাসিডটা কি হলো? জারিত হয়ে তোমার জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, ঠিক আছে। বেশ। আচ্ছা, শ্বসন মেনলি কোথায় হয়, কখন হয়, কোন টাইমটাই হয় তোমরা বলো তো? শ্বসনের সময়, শ্বসনের সময়। আচ্ছা বেশ, শ্বসন আমার মধ্যে হয়, তোমার মধ্যে হয়। তাহলে আমাদের দিনের বেলাতে মানে দিনে শ্বসন হয় না, শুধুমাত্র রাতেই হয় শ্বসন, তাই তো বলতে চাইছো? মানে আমাদের কোষ যে খাবারটা আমরা দিচ্ছি সেটাকে তোমার জারিত করতে পারছে না, সেটা রাতেই হয়, দিনে পারে না, এটা তোমরা বলতে চাইছো? ভাবনা চিন্তা করে বলো। মানে দিনের বেলায় যদি ওই কোষ যদি এনার্জি না পায়, তাহলে কি হবে বলো তো? কোষগুলো তো মরে যাবে দিনের বেলায়। তাহলে আমরা রাতে যেতে যেতে আমরা একটা কি হবো? অল টাইম, একদম ঠিক, সব সময় হয় শ্বসন, ঠিক আছে, দিবারাত্র হয় শ্বসন। তাহলে এটা হয় দিবারাত্র, সব সময় হয়, ঠিক আছে, দিবারাত্র। আর শ্বসন কি নিয়ে হয়? শ্বসন বস্তু মেনলি প্রধানত গ্লুকোজ, ঠিক আছে। এবং শ্বসনের শ্বাসরঞ্জক কি কি থাকে? হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিন। বোঝা গেল? বেশ। আচ্ছা, এখানে একটা জিনিস, তোমাদের শ্বসনের সঙ্গে তোমরা আরেকটা জিনিস পড়ে থাকবে, দহন, ঠিক আছে। আচ্ছা বলো তো, দহনে অক্সিজেনের প্রয়োজন হয় না হয় না? এটা বলো। দহনে, মানে দহন মানে কি? কোনো জিনিস পোড়ানোর ক্ষেত্রে, দহন মানে পোড়া, মনে রাখবে, হয়। আচ্ছা, অনুপস্থিতিতে কি দহন হবে? O2 লাগবেই লাগবে, একদম। সিম্পল একটা পরীক্ষা করবে, যে একটা তোমার বোতলের মধ্যে, কাঁচের বোতলের মধ্যে একটা মোমবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালানোর পরে কি করবে না, বোতলটাকে ঢাকনা দিয়ে আটকে দেবে, তাহলে কি হবে দেখবে, কিছু সময় পরে তোমার মোমবাতিটা নিভিয়ে যাবে। কারণ কি? ওই বোতলের মধ্যে যতক্ষণ অক্সিজেনও পাবে, সেই ততক্ষণই ও জ্বলবে। অক্সিজেন শেষ তো দহন শেষ। তাহলে দহনের ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন, একান্তই প্রয়োজন, অক্সিজেন ছাড়া কোনো রকম দহন হবে না, ঠিক আছে। তাহলে দহন এমন একটি প্রক্রিয়া, মনে রাখবে, দহনে O2 একান্ত প্রয়োজন, প্রয়োজন, ঠিক আছে। বেশ। আচ্ছা, নিম্নের কোন প্রাণীতে অবাত শ্বসন দেখা যায়? নিম্নের কোন প্রাণী অবাত শ্বসন করে? অবাত মানে কি? বায়ুর অনুপস্থিতিতে করে, বায়ুর অনুপস্থিতিতে হয়। আচ্ছা, কেউ কিছু বলছো? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো দেখবে, আগের কথা যেটা বলছিলাম, যে তোমাদের যখন আহ সার করো, বাড়িতে সার তৈরি করো, সবজির যে খোসাগুলো থাকে, বা পাতার যে পচা পাতা থেকে যে সার তৈরি হয়, দেখবে সেই সারটা কি হয়, একটু বাদামি রঙের হয়। তো সেই যে বাদামি রঙের সারটা, সেটা কিন্তু সবসময় কি হয় না, সেই সারটা তোমার সবাত শোষণের দ্বারা হয়, ব্যাকটেরিয়া, মানে যে ব্যাকটেরিয়াটা শোষণ ঘটায় সেটা সবাত শোষণে হয়। আর কিছু সার তোমার পুরো কালো রঙের হয়ে যায়, এই যে ব্ল্যাক কালারের পুরোপুরি হয়, এই ব্ল্যাক কালার হওয়ার মানে হচ্ছে, সেটা হচ্ছে অ্যানএরোবিক শ্বসন, ঠিক আছে, অবাত শ্বসন, বায়ুর অনুপস্থিতিতে শ্বসনটা হয় বলে সেটা ব্ল্যাক কালারের হয়, সেটাও কিন্তু সার, ঠিক আছে।
তাহলে অবাধ শোষণে যে সারটা হবে তার রংটা পুরোপুরি ব্ল্যাক হয়। বেশ, এরপর দেখো সন্ধান বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। আগের দিন আমরা যখন অ্যাসিড, ক্ষার এসব পড়েছিলাম তখন ফার্মেন্টেশন জিনিসটা পড়েছিলাম যে ফার্মেন্টেশন কিভাবে হয়। ঠিক আছে, তো সন্ধান প্রক্রিয়ায় কি? সন্ধান প্রক্রিয়া হলো এক প্রকার সবাত শোষণ, অবাধ শোষণ, দহন না সালোক সংশ্লেষ। যারা বাড়িতে দই তৈরি করো, মানে দই যদি প্রপার প্রসেসে ফলো করো, তাহলে তোমার কি না দই তৈরি করার ক্ষেত্রে দইয়ের তৈরির সময় মুখটা ঢেকে দিতে হয়, কোন রকম বায়ু যাতে তার মধ্যে প্রবেশ না করে। ঠিক আছে, অনেকে ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে অবাধ শোষণ। ঠিক আছে, এখানে কি হয় না দেখো সিম্পল জিনিস, যে ধরো তোমার চিনির তোমার কি হয় চিনির জলীয় দ্রবণ আছে। ঠিক আছে, এবার সেখানে তুমি যদি কিছু ইস্ট দাও, সেই চিনির জলীয় দ্রবণ কি হবে না সেই চিনির জলীয় দ্রবণটা পরে অ্যালকোহলে পরিণত হবে। তাহলে এই যে অ্যালকোহলে পরিণত হলো সেটা হচ্ছে তোমার কি না একটা সন্ধান প্রক্রিয়া, মানে ফার্মেন্টেশন প্রক্রিয়া। তাছাড়াও দুধটা যখন দইয়ে পরিণত হয় সেটাও কিন্তু এক প্রকার ফার্মেন্টেশন প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট দেখো পেশির ক্লান্তিতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? পেশির ক্লান্তিতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো আমরা যদি খুব বেশি পরিমাণে তোমার দৌড়াদৌড়ি করি তখন অক্সিজেনের অভাব হলে কি হয়? অক্সিজেনের অভাব মানেই সেখানে তোমার অবাধ শোষণ দেখা যাবে। অবাধ শোষণ দেখা গেলেই সেই গ্লুকোজ থেকে কি হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন যখনই হলো তখনই কি হলো? আমার পেশির ক্লান্তি ঘটলো। এবার কিছুক্ষণ যখন আমি বিশ্রাম নেব, এই বিশ্রাম নেওয়ার ফলে এই ল্যাকটিক অ্যাসিডটা দূর হয়ে যাবে। ঠিক আছে, তো এই ল্যাকটিক অ্যাসিড যখন বললাম, তোমরা বলো যে দুধে দুধে কি আছে? ল্যাকটোজ আছে। সেই ল্যাকটোজকে তোমার কি ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। কে পরিণত করে? ব্যাকটেরিয়াটার নাম কি? কে বলতে পারবে কিসে করে? ব্যাকটেরিয়া তো নয়। হ্যাঁ, কিসে করে? ব্যাকটেরিয়াই ধরো ল্যাক্টোব্যাসিলাস, একদম ঠিক। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে? দুধের মধ্যে যে ল্যাকটোজ আছে সেই ল্যাকটোজকে তোমার কি করে না তোমার ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। ঠিক আছে, আগের দিন পড়িয়েছিলাম, কারোর মনে আছে কিনা বলো, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? তাহলে ভিনিগার, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে আগের দিন অ্যাসিড খার যখন পড়িয়েছিলাম, কেউ একজন বলো। ঠিক, অ্যাসিটিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। হুম, বেশ, আমাদের যে তোমার সালোক সংশ্লেষ, শ্বসন আর সন্ধান প্রক্রিয়া মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করলাম। পরে যখন আরো যদি ক্লাস নিই, তোমার ক্লাস হয়, সেক্ষেত্রে আরো বেশি আমরা কি করব? এমসিকিউ নিয়ে আলোচনা করব এই টপিকের উপর। বেশ, এবার আমরা চলে যাচ্ছি তোমার আমাদের যে তোমার কি আছে কি বললাম না, এখনো এটা কমপ্লিট হয়নি, আমাদের শ্বসনটা কমপ্লিট হয়নি। বেশ, নিম্নের কোন প্রাণীর শ্বাসযন্ত্র বুক লাং নামে পরিচিত? বুক লাং, ঠিক আছে, কোন প্রাণীর শ্বাসযন্ত্র বুক লাং নামে পরিচিত? বুক লাং নামে পরিচিত। বাহ, ভেরি গুড, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। সবাই নিজের মতো করে অ্যান্সার দেবে, কেউ কারো অ্যান্সার ফলো করো না। ঠিক আছে, তো এটার অ্যান্সার ঠিক বলেছো, এটা হচ্ছে মাকড়সা। ঠিক আছে, বেশ। আচ্ছা, আরশোলার কি থাকে? আরশোলা, আরশোলার কি থাকে? আরশোলারটা বলো। হ্যাঁ, ট্র্যাকিয়া, মানে 10 জোড়া শ্বাস ছিদ্র বা ট্র্যাকিওল থাকে। ঠিক আছে, ট্র্যাকিয়া বা ট্র্যাকিওল থাকে, এটা হচ্ছে আরশোলার। মনে রাখবে আরশোলা হচ্ছে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া শব্দটা মনে রাখবে, ট্র্যাকিয়া। অ্যাকচুয়ালি শ্বাসনালীকে ট্র্যাকিয়া বলে। ঠিক আছে, নেক্সট, কেঁচোর কি থাকে? সুনির্দিষ্ট কোনো শ্বাসযন্ত্র থাকে না। কেঁচো কি করে না তোমার
ওই আমাদের যে দেহ ত্বক রয়েছে সেই দেহ ত্বক থেকে করে, ঠিক আছে, দেহ ত্বক, দেহ ত্বক দ্বারা করে। তোমার কি করে না তাদের শ্বাসকার্য চালায়। হুম। আর শামুকের কি আছে, শামুকটা বলো কেউ, শামুকটা কি? শামুকের হচ্ছে পালমোনারি স্যাক বা পালমোনারি থলি, ঠিক আছে, পালমোনারি থলি, এটা হচ্ছে শামুকের। বেশ। আচ্ছা, ফুসফুসের আবরণ কি নামে পরিচিত? দেখো আমাদের যে মানুষের বা উন্নত প্রাণীদের মেন যে শ্বাসকার্য চালায় সেটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে। ফুসফুস কি করে, যে অক্সিজেনটা আমরা নিই সেই অক্সিজেনটার মধ্যে তোমার কি হয়, যা কিছু অপদ্রব্য আছে সেই অপদ্রব্য তোমার দূর হয়ে যায়, ঠিক আছে, ফুসফুসের মাধ্যমে। আচ্ছা, ফুসফুসের আবরণ আবরণ হচ্ছে প্লুরা, ঠিক বলেছো সবাই, একদম ঠিক বলেছো। আচ্ছা, আমাদের মস্তিষ্কে থাকে নিউরন, ঠিক আছে, নিউরন হচ্ছে ওর একক। তেমনি ফুসফুসে একটা জিনিস থাকে যে জিনিসগুলো কি করে মেন ভূমিকা পালন করে এই ক্ষেত্রে, কেউ বলতে পারবে ফুসফুসের জিনিসটা কি? আর কিডনির হচ্ছে নেফ্রন, মস্তিষ্কের হচ্ছে নিউরন, আর ফুসফুসের কি কেউ বলতে পারবে? মানে আমরা যদি ব্রেনের ক্ষেত্রে দেখি তো সেটা হবে কি না তোমার, ব্রেনের ক্ষেত্রে দেখলে সেটা হচ্ছে নিউরন, আর কিডনির ক্ষেত্রে নেফ্রন, তাহলে ফুসফুসের হচ্ছে কি, ফুসফুসের হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাইটা হচ্ছে সেই ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে, অনেক অ্যালভিওলা ক্ষুদ্র ক্ষুদ্র থাকে সেই ভূমিকা গ্রহণ করে। একদম, এটা হচ্ছে অ্যালভিওলাই বা অ্যালভিওলি, অ্যালভিওলি, অ্যালভিওলি। বেশ। নেক্সট দেখো, নিম্নের কোন প্রাণী দেহতল দ্বারা শ্বাসকার্য চালায়? দেহতল দ্বারা, সবার এই অ্যান্সার রেডি? খুব সহজ কোশ্চেন, ঠিক বলেছে একদম। এটা হচ্ছে এককোষী প্রাণী, কি নাম? অ্যামিবা। এককোষী প্রাণী অ্যামিবা তার দেহতল দ্বারা শ্বাসকার্য চালায়। বেশ। নেক্সট দেখো, বহিঃফুলকা কার শ্বাসযন্ত্র? বহিঃফুলকা কার শ্বাসযন্ত্র? বহিঃফুলকা বা এক্সটার্নাল গিলস কার শ্বাসযন্ত্র? বহিঃফুলকা কার শ্বাসযন্ত্র? আচ্ছা, 20 জন আছো, মাত্র 7-8 জন অ্যান্সার দিলে, সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, ঠিক আছে। আরো বাকি যারা রয়েছে 7-8 জন, তারাও মানে যদি না পারছো তো কি করো বলো তো, মানে গেস করো। কারণ এখানে তুমি দেখো বহিঃফুলকা মাছের তো নয়, তুমি মাছটা ইজিলি এলিমিনেট করতে পারবে, হ্যাঁ। আর কাঁকড়া বিছের মানে তোমরা বলতে পারো যে হতে পারে, কিন্তু এখানে দেখো দুটো অপশন, ব্যাঙ আর ব্যাঙাচি। যখন দুটো সিমিলার অপশন থাকবে, মনে রাখবে, যখন দুটো সিমিলার অপশন থাকবে তখন সেই দুটো সিমিলার অপশনের মধ্যে একটা অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি কিন্তু 90%, ঠিক আছে। এবং সেই অ্যান্সারটা যদি না জানাও থাকে তুমি কিন্তু দুটোর মধ্যে একটা অবশ্যই চুজ করো, কারণ যখন তোমার দুটো অপশন তুমি যদি এলিমিনেট করতে পারো তাহলে কি হবে, দুটো এলিমিনেট করতে পারলে তোমার ভুল এবং ঠিক হওয়ার চান্স 50-50। মানে তুমি যদি 4টে কোশ্চেন করো, দুটো ঠিক হবে দুটো ভুল হবে, তাহলে কিন্তু তুমি এগিয়ে থাকবে। হুম। 4টে কোশ্চেন ভুল হলে দুটো ঠিক দুটো ভুল, তুমি কিন্তু একটু এগিয়ে থাকবে। তো সেই কারণে বলছি এই ধরনের তোমার কোশ্চেনের ক্ষেত্রে তোমার সব সময় গেস করো, এটা হচ্ছে ব্যাঙ্গাচি। এবং সেকেন্ড অপশনটাই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়। তাহলে দুটো সিমিলার অপশন, দুটো সিমিলার সাল যদি থাকে, দুটোর মধ্যে একটা তোমার হওয়ার সম্ভাবনা বেশি। বেশ। আচ্ছা, অ্যামিবা ছাড়াও মনে রাখবে স্পঞ্জ, হাইড্রা এরাও কিন্তু দেহ তল দ্বারা শ্বাসকার্য চালায়, ঠিক আছে।
আর সন্ধিপদ প্রাণী যেমন আরশোলা, প্রজাপতি, ফড়িং এরা শ্বাসনালী বা ট্রাকিয়া, এদের 10 জোড়া শ্বাসছিদ্র রয়েছে। ঠিক আছে। আর বেশিরভাগ জলজ প্রাণী যেমন মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, শামুক এরা সবাই কিন্তু ফুলকার সাহায্যে করে। এবং তোমার কি কই, মাগুর, শিঙ্গি এদের এক্সট্রা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, এবং যে কারণে এরা তোমার কি জলের বাইরে অনেকক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারে। ঠিক আছে। আর চিংড়ি, রাজ কাঁকড়া এদের কিন্তু বুকগিল বা বই ফুলকা থাকে, বহি ফুলকা নয় বই ফুলকা, যেগুলো বুকগিল বলা হয়। চিংড়ির তালে কি থাকে, বুকগিল বা বই ফুলকা, বহিক নয়। ঠিক আছে। আর কাঁকড়া, বিছে এবং মাকড়সার থাকে তোমার বুক লাং বা তোমার বই ফুসফুস, বুক লাং। বেশ। আর উভচর প্রাণী যেমন ব্যাঙরা, তারা কি তাদের যে ভিজে চামড়া রয়েছে, স্কিন রয়েছে, হ্যাঁ, এবং মুখবিবরে যে তোমার মিউকাস পর্দা আছে তার সাহায্যে তারা শ্বাসকার্য চালায়। তাহলে এগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, এবং এগুলো কনফিউজড, কারণ প্রায় তোমার ধরো 10 থেকে 12টা প্রাণী আছে, এবং তাদের প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট যে তোমার কি না শ্বসন যন্ত্র আছে, সেগুলো মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু বারবার যখন তুমি প্র্যাকটিস করবে কোশ্চেনের মাধ্যমে, তাহলে কিন্তু মনে রাখতে পারবে। বেশ। নিম্নের কোনটি খাদ্যের সহায়ক উপাদান? এবারে আমরা পুষ্টিতে চলে গেলাম, মানে আমাদের তোমার সালোক সংশ্লেষ শ্বসন কার্য কমপ্লিট, এবার পুষ্টিতে গেলাম। নিম্নের কোনটি খাদ্যের সহায়ক উপাদান? কোনটি? সেটা হচ্ছে অপশন বি, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, ভিটামিন। দেখো, খাদ্যের মূলত 6টি উপাদান আছে, তার মধ্যে কিছু মুখ্য উপাদান, কিছু সহায়ক উপাদান। আচ্ছা, মুখ্য উপাদান কোনগুলো? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আর সহায়ক উপাদান হচ্ছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে, আহ মুখ্য উপাদান। পরীক্ষার সময় এই জিনিসগুলোই কিন্তু তোমার ভুল হয়ে যায়, ইজি জিনিসগুলোই তুমি জানো কিন্তু ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, হাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আর সহায়ক হচ্ছে তোমার কি, ভিটামিন, খনিজ লবণ এবং জল। দেখো, মুখ্য উপাদান কোনগুলো না, মুখ্য উপাদান হচ্ছে আমাদের দেহের যে শুষ্ক ওজন বাড়ায়, এবং তার সঙ্গে দেহের তোমার কি করে না, বিভিন্ন, যেমন আমাদের ধরো স্কিনের যে তোমার কি বলবো, স্কিনের কালার বলো, চুলের কালার বলো, চুলের মধ্যে যে ব্ল্যাক কালার, সে সমস্ত কিছু কিন্তু এই মুখ্য উপাদানের জন্য হয়। আর সহায়ক উপাদান মানে কি, আমাদেরকে রোগ জীবাণু থেকে, সমস্ত কিছু থেকে রক্ষা করে কারা, এই সহায়ক উপাদানগুলো আমাদের আহ এগুলো থেকে রক্ষা করে। ঠিক আছে। বেশ, সবাই ঠিক আছে দিয়েছো। নেক্সট দেখো 21 নাম্বার, নিম্নের কোনটি থেকে সর্বোচ্চ শক্তি পাওয়া যায়? নিম্নের কোনটি থেকে সর্বোচ্চ শক্তি পাওয়া যায়? মানে নিম্নের কোনটি বার্ন হলে সব থেকে বেশি তোমার ক্যালোরি উৎপন্ন হয়? কোনটি বার্ন হলে? আচ্ছা, অনেকে এ অ্যান্সার দিচ্ছ, কেন দিচ্ছ জানি না। মনে রাখবে যে শর্করা থেকে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই। ঠিক আছে। শর্করা থেকে আমরা কি, যেমন ধরো আমরা গ্লুকন ডি খাই, আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছি, ঠিক আছে, খুব দ্রুত পাই। কিন্তু সর্বোচ্চ পরিমাণ কোথা থেকে পাই? সব থেকে কিলো ক্যালোরি যেটা বলছি আমি, বেশি থাকে ক্যালোরি, সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাটে থাকে তোমার প্রায় 9.3 কিলো ক্যালোরি। ঠিক আছে। ফ্যাটে থাকে 9.3 কিলো ক্যালোরি, মনে রাখবে। তাহলে সব থেকে বেশি আমরা শক্তি পাই সেটা হচ্ছে ফ্যাট থেকে। এবং ফ্যাটই এমন একটা জিনিস যেটা আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে। কিন্তু মনে রাখবে, আমাদের যে ভারত দেশটা, সেখানে বেশিরভাগ লোকের কিসের ডেফিসিয়েন্সি হয়, বা কিসের ঘাটতি হয়, সেটা হচ্ছে প্রোটিনের ঘাটতি। একটা মানুষের ওজন যত, মানে তোমার ওজন যদি 50 কিলো হয়, তাহলে তোমার প্রতিদিন 50 গ্রাম প্রোটিনের প্রয়োজন, এবং একটি ডিমে 6 গ্রাম মাত্র প্রোটিন থাকে। তাহলে প্রোটিনটা পাবো কোথা থেকে? দেখো, প্রোটিন সব খাদ্যেই অল্প পরিমাণ কিন্তু থাকে। যেমন ডালে
প্রোটিন থাকে। আর এমনি প্রোটিনের যে খাবারগুলো আছে, দুধ, ঘি, মাখন, তারপরে মাছ, মাংস, ডিম, এগুলো তো আছেই, ঠিক আছে। তো আমাদের সব থেকে ডেফিসিয়েন্সি দেখা যায় সেটা হচ্ছে প্রোটিনে, ভারতীয়দের। হ্যাঁ, বেশ। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোনটি থেকে ফ্রুক্টোজ পাওয়া যায়? দেখো এই ফ্রুক্টোজ, তারপরে তোমার গ্লুকোজ, হ্যাঁ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের ভাগ, শর্করার ভাগ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে আমাদের যে অ্যালকোহল তৈরি হয় সেটা তৈরি হয় কিসে থেকে? আঙ্গুর থেকে এবং আপেল থেকে। আর ইস্ট যে আছে, ইস্ট কিন্তু গ্লুকোজকেই তোমার কি করতে পারে না, সব সময় গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি করতে পারে, সে কিন্তু ফ্রুক্টোজ থেকে কিন্তু অ্যালকোহল তৈরি করতে পারে না, ঠিক আছে। তাহলে আঙ্গুর এবং আপেল, এটা হচ্ছে তোমার গ্লুকোজের ভাগ, মানে এটাতে তোমার কি হয়, গ্লুকোজ থাকে বা দ্রাক্ষা শর্করা থাকে। আর ফ্রুক্টোজ থাকে কিসে? সেটা হচ্ছে আমে থাকে ফ্রুক্টোজ, আমে থাকে ফ্রুক্টোজ। ফ্রুট মানে শুধুমাত্র যে আঙ্গুর আপেল হবে তা নয়, আমও কিন্তু হতে পারে, কারণ আমে এমন একটা জিনিস যেখানে ফ্রুক্টোজ রয়েছে। আর আঙ্গুর এবং আপেল থেকে আমরা ওয়াইন তৈরি হয় জানি, ঠিক আছে। আঙ্গুর আঙ্গুর এবং আপেল থেকে মদ তৈরি হয়, ওয়াইন তৈরি হয়, এবং সেই মদটা তৈরি হয় কি থেকে? ইস্ট থেকে। এবং ইস্ট শুধুমাত্র গ্লুকোজকে ভাঙতে পারে। তাহলে আঙ্গুর এবং আপেল হচ্ছে গ্লুকোজের উদাহরণ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, মনে রাখবে যে কার্বোহাইড্রেটের যে ভাগগুলো রয়েছে সেটা কি কি। প্রথম হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, ঠিক আছে, শ্বেতসার বা স্টার্চ, স্টার্চ নাম্বার ওয়ান, এক নাম্বার। তোমরা একটা দুটো করে উদাহরণ বলার চেষ্টা করবে এর মাঝে। দু নাম্বার হচ্ছে কি না, গ্লুকোজ বা দ্রাক্ষা শর্করা, গ্লুকোজ, ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে কি, সেলুলোজ, সেলুলোজ, বেশ। চার নাম্বার কি হচ্ছে? চার নাম্বার হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, বেশ। এবার বলো এই শ্বেতসার কোথায় থাকে বা স্টার্চ? এগুলো সাধারণত তোমার ধান, চাল, গম, মানে চাল, গম, ভুট্টা, এগুলোতে থাকে, ঠিক আছে। শ্বেতসার থাকে কিসে কিসে? চাল, মানে যেগুলো শস্য আর কি, গম, ভুট্টা, ঠিক আছে। আর গ্লুকোজ কিসে থাকে না, গ্লুকোজ থাকে তোমার ওই আঙ্গুর, আপেল, খেজুর, ঠিক আছে। আঙ্গুর, আপেল, খেজুর, আঙ্গুর আপেলটা মনে রাখবে, আঙ্গুর, এগুলো কিন্তু সব কিসের ভাগ না, শর্করা বা কার্বোহাইড্রেটের ভাগ, আঙ্গুর এবং আপেল, ঠিক আছে। আর সেলুলোজ কিসে থাকে? সেটা হচ্ছে শাকসবজি, তরমুজ, এসবে থাকে সেলুলোজ, ঠিক আছে, শাকসবজি। আচ্ছা, কাঁচা শাকসবজি খাওয়া উচিত নয় কেন? এই কারণে উচিত নয় কারণ সেখানে সেলুলোজের ভাগ বেশি থাকে। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু কি সেলুলোজকে সরাসরি ভালোভাবে হজম করতে পারে না। তাই আমরা যদি মানে তোমার ধরো হঠাৎ এমন একটা পরিস্থিতি হলো যে আমাদের আর শস্য নেই, আমরা ঘাস খেতে লাগলাম, ঘাসকে হজম করতে পারবো? আমরা পারবো না, কারণ প্রাচীন কাল থেকে আমরা ঘাস খাওয়া ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। সেই যে ঘাস খাওয়ার জন্য যে সিস্টেমটা আমাদের ছিল, হজমের সিস্টেমটা, সেটা কিন্তু এখন নেই। তাহলে সেলুলোজ আমরা হজম করতে পারবো না, ঠিক আছে। কারণ সেলুলোজ হজম করার জন্য যে ব্যাকটেরিয়া গুলো প্রয়োজন, সেই ব্যাকটেরিয়া গুলো আমাদের আর স্টোমাকে নেই, কিন্তু কি গরু, ছাগল, এদের কিন্তু ব্যাকটেরিয়া গুলো আছে। তাই সেলুলোজ এরা সহজেই হজম করতে পারে, তাই কাঁচা শাকসবজি খাওয়া এই কারণে বলে ঠিক নয়। শাকসবজি, তরমুজ, তরমুজে থাকে বাট কম পরিমাণ থাকে, ঠিক আছে, তরমুজ। আর ফ্রুক্টোজ কি বললাম না, ফ্রুক্টোজ হচ্ছে তোমার আম, কলা, এসবে থাকে, আম, কলা। আচ্ছা, দুধে থাকে দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ, ঠিক আছে, দুধে ল্যাকটোজ থাকে। আর পাঁঠার যকৃৎ এবং পেশিতে কি থাকে না, গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকোজেন শর্করা রূপে থাকে, মনে রাখবে, গ্লাইকোজেন থাকে। তাহলে পাঁঠার এই মানে তোমার আমাদের যে পেশি থাকে এবং যকৃতে থাকে কি, গ্লাইকোজেন থাকে, প্রাণী দেহে ওটা, ঠিক আছে। এই কটা জিনিস মনে রাখবে। তাহলে এগুলো একবার করে দেখে নাও তোমরা।
একবার দেখে নাও, কারণ নেক্সট কোশ্চেন এখান থেকে আসতে পারে। বেশ, এবার দেখো নিম্নের কোনটি একটি পলিস্যাকারাইডের উদাহরণ? দেখো পলি মানে কি, মানে একের বেশি শর্করা, যেমন এক শর্করা আছে মনোস্যাকারাইড, দ্বি শর্করা আছে ডাইস্যাকারাইড, তেমনি পলিস্যাকারাইড। এখানে আমি পাশাপাশি লিখে দিচ্ছি, আহ, এক শর্করা মানে মনোস্যাকারাইড, মনো, তোমরা উত্তর দাও তা করতে, স্যাকারাইড, এর উদাহরণ হচ্ছে গ্লুকোজ। একটা করে উদাহরণ মনে রাখো, ডাই স্যাকারাইড, এটা কি হচ্ছে ডাইস্যাকারাইডটা? ল্যাকটোজ। ল্যাকটোজ। এবং পলিস্যাকারাইড কি, সেটা হচ্ছে, সবাই কি অ্যান্সার দিয়ে দেখি, হ্যাঁ আহ, ঠিক দিয়েছো তোমরা, যারা ডি বলছো তারা একদম ঠিক বলছো, এটা হচ্ছে তোমার ডাইস্যাকারাইড হচ্ছে তোমার শ্বেতসার বা স্টার্চ, ঠিক আছে, এটা তোমার পলিস্যাকারাইড। বেশ, আচ্ছা প্রোটিন, নেক্সট কোশ্চেন দেখো, প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান কি? সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড। আচ্ছা প্রোটিনের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসে, কে একজন বলো? মানে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কোথা থেকে আসে অ্যামাইনো অ্যাসিডটা মেনলি? একদম ঠিক, নাইট্রোজেন। ঠিক, তাহলে অ্যামাইনো অ্যাসিডটা কোথা থেকে আসছে? নাইট্রোজেন থেকে আসছে, বা N2 থেকে। ঠিক আছে, দেখো আগে একটা কার্বোহাইড্রেট পড়ালাম, এখানে তোমরা বলো কার্বোহাইড্রেটে কি থাকে, না কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবই থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবই আছে। তো এই যে তোমার হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত কত? ঠিক আছে, শ্বেতসারে H2 ইজ টু O2 এদের অনুপাত কত, কেউ বলতে পারবে অনুপাতটা? অনুপাতটা একদম ঠিক বলেছো, 2:1। ভেরি গুড, 2:1। সবারই তো দেখছি একদম সব মুখস্থ একদম পুরোপুরি। বাহ, না সবাই পড়েছে তাহলে। বেশ, ওকে, নেক্সট কোশ্চেন খুব সহজ, কাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? কাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? কাকে বলে? বাহ, সবাই ঠিক বলেছো, শর্করা। দেখো প্রোটিন বাঁচোয়া খাদ্য কেন বলে, না কোনো মানুষ দীর্ঘদিন প্রোটিন না খেলেও তোমার কি শর্করাতে জীবন চালিয়ে দিতে পারে। কারণ কি দেখো, যদি তা না হতো, যদি প্রোটিন একান্তই প্রয়োজন হতো, তাহলে কিন্তু যারা নিরামিষ খায় তারা কিন্তু বেঁচে থাকতে পারতো না। কিন্তু আমরা দেখি যারা অনেকে নিরামিষ খায় তারা কিন্তু প্রোটিন না খেয়ে বেঁচে থাকে। কিন্তু তারা প্রোটিন কি একবারেই খায় না, যারা নিরামিষ খায় না তা নয়, তারা প্রোটিন নেয়। কিভাবে নেয়? তারা তো ডাল খায়, ডালে প্রোটিন আছে। তারা তোমার কি খায় না, বিভিন্ন রকম ছোলা মটর এসব খায়, এগুলোতে প্রোটিন আছে। তারা যদি তোমার দুধ বা ঘি, পনির খায়, সেখানেও প্রোটিন আছে। তাহলে প্রোটিন ছাড়া পুরোপুরি প্রোটিনলেস কিন্তু হওয়া কিন্তু মুশকিল। ঠিক আছে, সেই জন্য আমাদের দুটো ভাগ করেছি, একটা হচ্ছে ভেজ এবং নন ভেজ। হ্যাঁ, তো যারা পিওরলি নন ভেজিটেরিয়ান, এই পিওরলি ভেজিটেরিয়ান, তারা কিন্তু বলতে গেলে দুধ ঘিও অনেকে খায় না। যেমন বিরাট কোহলি, বিরাট কোহলি পিওরলি ভেজিটেরিয়ান, সে কিন্তু আগে কিন্তু প্রচুর নন ভেজ খেত, কিন্তু আহ, বিভিন্ন রকম হেলথের ইস্যু হওয়ার জন্য সে পুরোপুরি ভেজের দিকে শিফট করেছে, এবং সেখানে সে কি না কোনো রকম পনির, চিজ বা তোমার দুধও কিন্তু খায় না। ঠিক আছে, কিন্তু প্রোটিন ছাড়া বাঁচা যাবে না, প্রোটিন কিন্তু বিরাট কোহলিকেও খেতে হবে। কিসের অভাবে ম্যারাসমাস রোগটি হয়? কিসের অভাবে ম্যারাসমাস রোগটি হয়? কিসের অভাবে ম্যারাসমাস রোগটি হয়?
কিসের অভাবে ম্যারাসমাস রোগটি হয়? আচ্ছা, ম্যারাসমাস রোগে কি হয় না, মেনলি শিশুদের হয়। শিশুদের কি হয় না, হাত পা সরু হয়ে যায়। তোমরা দেখে থাকবে আহ, একটা কথা আছে, স্যাম, SAM, সেভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তো এই সেভিয়ারলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন হলে আমরা দেখেছি যে বাচ্চাদের পেটটা অনেকটা ফুলে যায় এবং হাত পা গুলো কিন্তু অনেক সরু হয়ে যায়। এটা কিন্তু তোমার কি সেভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মানে খুব তীব্রভাবে তোমার কি ম্যালনিউট্রিশন হয়েছে, মানে নিউট্রিশনের উল্টো হচ্ছে ম্যালনিউট্রিশন। ঠিক আছে, তো এটা উত্তর কি হবে? এটা উত্তর অবভিয়াসলি প্রোটিন হবে। বেশ, তোমরা তো সবাই প্রোটিন দিলে। এবার বলো ম্যারাসমাস ছাড়াও আরেকটা রোগ হয় প্রোটিনের অভাবে, কোন রোগটা? সেটাও কিন্তু কি হয় না, শরীর ফুলে যায় এবং ত্বক শুকনো এবং খসখসে হয়ে যায়। শরীর ফুলে যায় এবং ত্বক শুকনো এবং খসখসে হয়ে যায়। ভেরি গুড, সেটা হচ্ছে কোয়াসি ওরকর। ঠিক আছে, তাহলে ম্যারাসমাস ছাড়াও একটা রোগ আছে, কি হয়? কোয়াসি ওরকর। আচ্ছা, কোয়াসিয়ারকর, কোয়াসিওরকর, এই রোগটা। ঠিক আছে, এটাও কিন্তু প্রোটিনের অভাবেই হয়। বেশ, আচ্ছা, উদ্ভিদের ক্লোরোসিস রোগটি কিসের অভাবে দেখা যায়? উদ্ভিদের, এবার প্রাণীর থেকে আমরা পুষ্টিতে উদ্ভিদের গেলাম, সেখানে দেখেছি আমরা পাতাগুলো অনেক সময় উদ্ভিদের হলুদ হয়ে যায়। কিসের অভাবে হয়? কিসের অভাবে হয়? সবাই ঠিক বলেছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, অনেক জায়গায় দিয়েছে যে ম্যাগনেসিয়াম তার সঙ্গে কি না, যদি আয়রন না থাকে, ম্যাগনেসিয়াম প্লাস আয়রন, হয়তো দেখতে পাবে যে এখানে ম্যাগনেসিয়াম অপশন নেই, শুধুমাত্র আয়রন আছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আয়রনটাও হবে। তিনটে দেখলাম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ, এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে কিন্তু ক্লোরোসিস রোগ দেখা যেতে পারে। ঠিক আছে, বেশ। এরপর দেখো, কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগটি দেখা যায়? কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগটি দেখা যায়? কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগটি দেখা যায়? আচ্ছা, কোন ভিটামিনের অভাবে দেখা যায়? সেটা হচ্ছে ভিটামিন, ঠিক বলেছো, ভিটামিন সি বা নিয়াসিন। ঠিক আছে, নিয়াসিনের অভাবে দেখা যায়। এবার তোমরা একে একে বলো ভিটামিন এ এর রাসায়নিক নাম, কারণ এগুলো বারবারই দেয়, আমি লিখে দিই তাহলে সুবিধা হবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? আহ রেটিনল। সবাই ঠিক বলেছো, সেটা হচ্ছে রেটিনল, রেটিনল। আচ্ছা, এবার বলো ভিটামিন বি 1, বি 1 এর রাসায়নিক নাম। ইম্পর্টেন্ট গুলো লেখাবো। বি 1 এর নাম থায়ামিন। ঠিক, থায়ামিন, একদম থিয়ামিন বা থায়ামিন, থায়ামিন। ওকে, বি 1। আচ্ছা, বাংলাতে লিখে দিই তাহলে সুবিধা হবে আমাকে বুঝতে। সরি, বাংলাতে লিখে দিই নামগুলো। ঠিক আছে, রেটিনল, রেটিনল, এটা হচ্ছে থায়ামিন বা থিয়ামিন, যা বলবে। ঠিক আছে, বেশ। আচ্ছা, ভিটামিন বি বি 2 এর নাম। বি 2টা একজন দিলে। আচ্ছা, প্রতিভা তুমি বলে রিবোফ্লাভিন, তো রিবোফ্লাভিন, রাইবোফ্লাভিন বা রিবোফ্লাভিন, এটা হচ্ছে বি 2 এর নাম। ঠিক আছে, রাইবোফ্লাভিন। আচ্ছা, বি 3 নাম কি? বি 3 নাম, যার অভাবে ইয়ে হয়, কি বললাম? নিয়াসিন। ঠিক আছে, নিয়াসিন, নিয়াসিন, বি 3 নাম নিয়াসিন। আর বি 5 এর নাম তোমার কি? পেন্টোথ্যানিক অ্যাসিড। বি 5 এর, 5 মানে পেন্টা, তো পেন্টোথ্যানিক
থ্যানিক অ্যাসিড বা পেন্টাথনিক অ্যাসিড, থেনিক অ্যাসিড। এই যে কোনো একটি ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু এক্সামে দেয়, বিভিন্ন এক্সামে, ঠিক আছে? বেশ, এই কটা নাম মোটামুটি তোমরা যদি মনে রাখো। আর B6টা বলে দিই, B6টা তোমরা কে বলে দাও একজন দেখি। B6টার নাম কি হবে? B6 এর নাম, B6 এর নাম হচ্ছে পাইরিডক্সিন, ঠিক আছে? ঠিক, পাইরিডক্সিন, পাইরিডক্সিন। বেশ, আর আরো আছে B9, B12, কিন্তু ওগুলো আমি বলবো না কারণ কোশ্চেনে আছে, ঠিক আছে? বেশ, ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? আচ্ছা, এখানে সব তাহলে তোমরা তো পারবে এটা, কারণ আগে আমি বলে দিয়েছি কোন ভিটামিনের কি নাম। ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ফলিক অ্যাসিড, একদম ঠিক, ফলিক অ্যাসিড হচ্ছে B9 এর নাম। আচ্ছা, ফলিক অ্যাসিড কখন দেয় বলো তো দেখি, কখন দেয় ফলিক অ্যাসিড তোমার? কখন দেয় ফলিক অ্যাসিড? কি রোগ হলে দেয় ফলিক অ্যাসিড? একদম ঠিক, অ্যানিমিয়া, ঠিক আছে? তাহলে অ্যানিমিয়া হলে তোমার ফলিক অ্যাসিড দেয়, আয়রনের ট্যাবলেট এবং তার সঙ্গে কিছু ফলিক অ্যাসিডের ট্যাবলেট তোমাকে অ্যানিমিয়া দেবে। আচ্ছা, আমাদের শরীরে কোন ধাতুটা, মানে রক্তে কোন ধাতুটি কমে গেলে আমরা অ্যানিমিয়া দেখতে পাই? কোন ধাতুটি কমে গেলে এটা বলো তো? তাহলে এটা অ্যানিমিয়াতে দেয়, অ্যানিমিয়া ট্রিটমেন্ট। রক্তে কোন ধাতুটি, একদম ঠিক, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ আয়রন, ঠিক আছে, বা Fe। ওকে, তাহলে এই জন্য আমাদের ফলিক অ্যাসিড দেয়। বেশ, এটা তো খুব সোজা। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বাপরে, কি দ্রুত অ্যান্সার আসছে, সবাই যেন রেডি ছিল একদম। ঠিক আছে, রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, রিকেট রোগ এখন কম দেখা যায়, এখন কিন্তু আগে কিন্তু প্রচুর রিকেট রোগ দেখা যেত। হুম, এখন তুলনামূলক মানুষ সচেতন হয়েছে, তবুও আমাদের তোমার রিসেন্ট যে সমস্ত তোমার স্টাডি গুলো বেরোয় সেখানে কিন্তু বলতে গেলে ভারত কিন্তু অনেকটা পিছিয়ে আছে পুষ্টির দিক দিয়ে। হুম, হয় কি হয় না, আমাদের কিছু শিশু আছে যারা ওভার নিউট্রিশন, নয় না হলে কি হচ্ছে ম্যাল নিউট্রিশন, এই দুটো মাঝে যে ডায়েট যে কনসেপ্টটা আমাদের ভারতীয়দের কম আছে, ঠিক আছে? আমাদের বাচ্চারা হয় একদম তোমার কি হয়, গাল বসে গেছে, হাড় বেরিয়ে গেছে এরকম, না হয় কি হয় একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। এই দু ধরনের আমরা দেখতে পাই। মাঝের যে একদম পুরোপুরি ফিট বডি, এই ধরনের আছে, নেই বলবো না, আছে, কিন্তু ওই যে মানে আমাদের ধরো যারা আছে আমাদের মারা, তারা তো ধরো ডায়েট সম্পর্কে অতটা কনসার্ন নয়, তাই ধরো তোমার আদর করে হয়তো বেশি বেশি একটু খাইয়ে দেয়, কিন্তু সেটা কি হয় লাভের থেকে অনেকটা ক্ষতি করে আমাদের, ঠিক আছে? এবং ক্ষতি ধীরে ধীরে হয়, এক বছর হয় না, সেই ক্ষতিটা 30 থেকে 40 বছর হতে পারে। হুম, যেমন ধরো দীর্ঘদিন তুমি যদি স্মোক করো এবং যেটা ক্রনিক স্মোক বলা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কারণ ক্যান্সারে মেনলি তোমার কি হয় না, ম্যালিগন্যান্ট টিউমার, এবং সেটা কেন হয় না, তোমার মেনলি ডিএনএ বা জিনগত পরিবর্তন হলে কিন্তু সেটা দেখা যায়। বেশ, এবার রোগগুলো আমি লিখে দিই। তোমার রাতকানা ছাড়াও এই সরি, রিকেট রোগ হয়ে গেল ভিটামিন ডি এর অভাবে। আর ভিটামিন এ এর অভাবে একটা খুব গুরুত্বপূর্ণ রোগ হয়, রোগ যদি বলি, তোমার ভিটামিন লিখছি এদিকে আর এদিকে রোগ, তাহলে এর অভাবে কি হয় ভিটামিন এ, সেটা হচ্ছে রাতকানা। আচ্ছা, আরেকটা হয় তোমার কি, না, ব্যাঙের চামড়ার মতো আমাদের চামড়াটা খসখসে হয়ে যায়, যেটাকে টোড স্কিনও বলা হয়, ঠিক আছে? রাতকানা ছাড়াও কি হয়, টোড স্কিন, বা আচ্ছা, রাতকানা মানে কর্নিয়াটা বিনষ্ট হয়ে যায় এবং কর্নিয়াটা কি হয়, শক্ত হয়ে যায়, সাদা হয়ে যায়, ঠিক আছে? যেটাকে বলা হয় ক্যারাটোম্যালেশিয়া, ঠিক আছে? ক্যারাটোম্যালেশিয়া, ঠিক আছে? বেশ, এরপর আসছে ভিটামিন বি ওয়ান, তো বলে দিয়েছি, বি ওয়ানটা বলিনি, বি ওয়ান, হ্যাঁ, বি ওয়ানের অভাবে কি হয় ভিটামিন, হ্যাঁ, জেরোপথ্যালমিয়া। আর বি ওয়ানের অভাবে কি হয়,
খুব একটা গুরুত্বপূর্ণ রোগ? বেরি বেরি, ভেরি গুড, বেরি বেরি। আচ্ছা, ভিটামিন বি ওয়ান বেরি বেরি হয়ে গেল, নিয়াসিন হয়ে গেছে পেলেগ্রা, আর ফলিক অ্যাসিড তোমার অ্যানিমিয়া হয়, ঠিক আছে। আর গ্লসাইটিস বা জিভের যে ঘা হয়, গ্লসাইটিস বা জিভের যে ঘা হয় সেটা হচ্ছে ভিটামিন বি 12 হবে, ঠিক আছে, গ্লসাইটিস। এবং তোমার যদি ধরো মনে রাখবে যে মুখে যদি তোমার ওই জিভে যে ঘাটা বলছো ওটা যদি হয়, সেক্ষেত্রে ডাক্তার যারা হয় রিবোফ্লাভিনও দেয়, ঠিক আছে। রিবোফ্লাভিনের তোমার ক্যাপসুল ট্যাবলেট পাওয়া যায়, সেটা খেলেও কিন্তু অনেকটা নিষ্কৃতি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা হলো কি না, গ্লসাইটিস। আচ্ছা, জিহাই ঘা ওটা ভিটামিন সি, ওটা আসছে আমি, স্কারভি যেটা বলছো তুমি, গ্লসাইটিস, ঠিক আছে। ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারভি, একদম ঠিক, স্কারভি, ঠিক। আর ডি বলে দিলাম যে রিকেট রোগ। আর দেখি একটা, বেশ বেশ, আর কিছু নেই। এরপর এরপর নেক্সট তোমার কি, কে এর অভাবে হয় কিন্তু সেটা কোশ্চেনে আছে, সেই জন্য আর কে বা ইটা আমি বলছি না, ঠিক আছে। আচ্ছা, কেটা পরে আছে, হ্যাঁ কেটা আছে কোশ্চেন, তাই বলছি না। আচ্ছা, এবার দেখো তোমার পুষ্টির ক্ষেত্রে লাইকেন কি ধরনের পুষ্টির উদাহরণ? হ্যাঁ, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়, ঠিক আছে, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়, এবং কে তোমার রক্ততঞ্জনে সাহায্য করে, যেটা পরে আছে ওই জন্য বললাম না। আচ্ছা, লাইকেন কি ধরনের পুষ্টি? মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক, পরজীবী। বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, লাইকেন হচ্ছে মিথজীবী। আচ্ছা, লাইকেন কিসের মিথজীবী মানে সিম্বায়োটিক, মানে একে অপরের সাহায্য করে, এ ওকে সাহায্য করে, ও আরেকজনকে সাহায্য করে, মানে দুজন একে অপরের সাহায্যে বেড়ে ওঠে। তাহলে লাইকেন হচ্ছে মিথজীবী বা সিম্বায়োটিক। সিম্বায়োটিকের মধ্যে তোমার মিউচুয়ালিজম বা ব্যতিহারীর উদাহরণ। আচ্ছা, লাইকেন কিসের কিসের সংযুক্তি বলতো? কোন দুটি জীবের সংযুক্তি হচ্ছে লাইকেন? লাইকেন কোন দুটি জীবের সংযুক্তি? ঠিক, ছত্রাক এবং শৈবাল বা ফাঙ্গি এবং অ্যালগি, ঠিক আছে, শৈবাল প্লাস ছত্রাক। বেশ। আচ্ছা, লাইকেন মনে রাখবে, এই যে লাইকেনটা হয় এটা কিন্তু একটা পরিবেশ দূষণের যে ইন্ডিকেটর, মানে খুব বেশি পরিবেশ দূষণ হলে কি হয়, লাইকেনের পরিমাণ কমে যায়, তাহলে এটা কিন্তু বা কালার চেঞ্জ হয়, তাহলে এটা হচ্ছে পরিবেশ দূষণের একটা ইন্ডিকেটর, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার মৃতজীবীর একটা উদাহরণ বলছি, খুব সুন্দর উদাহরণ, সেটা হচ্ছে কি না, আমাদের যে তোমার বিভিন্ন রকম আহ ছত্রাকগুলো রয়েছে, যেমন ব্যাঙের ছাতা বা ইস্ট, পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামটা উদাহরণটা লিখে দিই, খুব ভালো উদাহরণ, পেনিসিলিয়াম, ঠিক আছে, পেনিসিলিয়াম, সেটা হচ্ছে কিসের উদাহরণ, না তোমার একটা মৃতজীবী বা স্যাপ্রোফাইটের উদাহরণ, পেনিসিলিয়াম। ওকে, মিথজীবী লাইকেন হয়ে গেল। পতঙ্গভুক, আচ্ছা পতঙ্গভুক কোনটা, পতঙ্গভুকের নাম কি, সেটা পরে আছে, আমি বলে দিচ্ছি পতঙ্গভুক কোনটা। আর পরজীবীর উদাহরণ কি, পরজীবী? আচ্ছা, পরজীবী যে কোনো ধরনের যারা কি দেখবে গাছের উপরে বেড়ে ওঠে, ঠিক আছে, সেগুলো হচ্ছে পরজীবী। তো 32-টা দেখো পরজীবী পুষ্টির উদাহরণ কি আছে, সবাই কি অ্যান্সার দিয়েছে দেখি, হ্যাঁ স্বর্ণলতা, একদম ঠিক অ্যান্সার দিয়েছে, স্বর্ণলতা। স্বর্ণলতা কি হয়, গাছের উপরে বেড়ে ওঠে এবং ওর উপরে নির্ভর করে, এবং একসময় দেখা যায় যে এই পরজীবীটাই কিন্তু ওই আশ্রয়দাতাকে তোমার নষ্ট করে দিল, ঠিক আছে, প্যারাসাইটস, ঠিক আছে, প্যারাসাইটস বলা হয়। বেশ, স্বর্ণলতা হলো। এছাড়া তোমার শ্বেতচন্দন বা ভিসকাম, এই দুটো কিন্তু তোমার কি তোমার পরজীবী উদ্ভিদের উদাহরণ। আর আছে র্যাফলেসিয়া। আচ্ছা, র্যাফলেসিয়া একটা কিসের উদাহরণ বলো তো, র্যাফলেসিয়া, এর সঙ্গে র্যাফলেসিয়া লিখে দিলাম। র্যাফলেসিয়া কিসের উদাহরণ, আমার মনে পড়ছে না এই সময়। সব থেকে বড় কোষ থাকে বা উদ্ভিদ কোষ থাকে, এরকম কিছু কি একটা র্যাফলেসিয়া?
র্যাফলেসিয়াটা বলো তো কি একজন, যে র্যাফলেসিয়া কেন মানে বিখ্যাত? সব থেকে বড় উদ্ভিদ কোষ থাকে এরকম কিছু, সবচেয়ে বড় ফুল, আচ্ছা সবচেয়ে বড় ফুল, সরি সবচেয়ে, এটা কিন্তু আগের বার কোশ্চেনে এসেছিল, ঠিক আছে, সবচেয়ে বড় ফুল র্যাফলেসিয়া। বেশ, আচ্ছা সূর্য শিশির কলসপত্রী এগুলো হলো কি, এই দুটো হচ্ছে তোমার পতঙ্গভুক, পতঙ্গভুক, এগুলো হচ্ছে তোমার কি না পতঙ্গভুক। বেশ, আচ্ছা অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কোন জীবে? অন্তঃকোষীয় মানে কোষের ভেতরে হয়। অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কোন জীবে? দেখো আমাদের পরিপাক কিসে হয়, কোথায় হয়? আমাদের পরিপাক হয় কোষের বাইরে, পরিপাক কোষের ভিতরে হয় না, শ্বসন হয় কোষের ভিতরে, পরিপাক কোষের বাইরে হয়। কেঁচো, আরশোলা, আরশোলা অনেক বড় প্রাণী, তার কোষের ভিতরে কি পরিপাক হবে? তোমরা একটু ভাবনা চিন্তা করে বলো, নিশ্চয়ই হবে না। ব্যাঙও তাই, কোষের ভিতরে হবে? হবে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এককোষী প্রাণী অ্যামিবা। অ্যামিবা কি হয় না কোষের ভেতরেই তোমার পরিপাকটা হয়, ঠিক আছে, কোষের ভিতরে হয়। বেশ, আর যারা একটু তোমার কি হয় উন্নত প্রাণী, তাদের কোষের বাইরেই কিন্তু পরিপাক হয়। আচ্ছা, নিম্নের কোন প্রাণীর অন্ত এবং বহিঃকোষীয় দু ধরনের পরিপাকই দেখা যায়? দু ধরনের পরিপাকই দেখা যায়। আচ্ছা, আমাদের যে পুষ্টি হয় সেটা কিভাবে হয় না খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, ঠিক আছে, এই একটা তোমার কি হয় প্রসেস ফলো করে। দু ধরনেরই দেখা যায় কার ক্ষেত্রে? হাইড্রার ক্ষেত্রে। সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, হাইড্রার ক্ষেত্রে দু ধরনের পরিপাক দেখা যায়, ঠিক আছে, দু ধরনের পরিপাক দেখা যায়। আচ্ছা, বেশ, নেক্সট দেখো খাদ্যের পরিপাকের ক্ষেত্রে পাকস্থলীতে কোন উৎসেচক সর্বপ্রথম মেশে, মানে প্রথমে কোনটা মেশে পাকস্থলীতে? আমি কিন্তু মুখ বিবরে বলছি না, পাকস্থলীতে বলছি। দেখো আমরা খাদ্য গ্রহণ করি, তো মুখে আমাদের মেইনলি যে শর্করা জাতীয় খাদ্য থাকে সেটার পরিপাক হয়ে থাকে, ঠিক আছে, মানে সেটা তোমার সেটাতে উৎসেচক মেশে। ঠিক, এই কোশ্চেনটা মিসলেনিয়াসে এসেছিল, এটা ঠিক বলেছো ভাই, পেপসিন। সর্বপ্রথম কি মেশে না তোমার পেপসিন মেশে। আমরা খাবার যখনই খেলাম, তো আমাদের খাবার খাওয়ার পরে কি হয় না টায়ালিন বলে একটা উৎসেচক মুখে মেশে, ঠিক আছে, দেখবে খাবার দেখার সঙ্গে সঙ্গে আমাদের কি হয় না লালাক্ষরিত হয়, লালাক্ষরণ হয়, এবার লালাক্ষরণ হলে কি হয়? তার সঙ্গে উৎসেচক থাকে, সেই উৎসেচক কি করে না আমাদের খাদ্যের যে শ্বেতসার থাকে সেটাকে মল্টোজে পরিণত করে, ঠিক আছে, সেটাকে মল্টোজে পরিণত করে। কে করে না মুখ্য বিবরে। তাহলে মুখ্য বিবরের কথা যদি আমি বলি, তাহলে মুখ্য বিবর হচ্ছে, মুখ্য বিবর কি হচ্ছে না সেখানে শ্বেতসার, শ্বেতসার কিসে পরিণত হচ্ছে? সেটা হচ্ছে মল্টোজে পরিণত হচ্ছে, মল্টোজ করছে কে? সেটা হচ্ছে টায়ালিন, উৎসেচকের নাম টায়ালিন। ওকে, পরে এই মল্টোজ কিন্তু মল্টেজ বলে একটা তোমার উৎসেচক, সেটা কি হচ্ছে তোমার গ্লুকোজে পরিণত করছে আবার পুনরায়, ঠিক আছে, গ্লুকোজে পরিণত করছে এবং সেই গ্লুকোজটা আমরা গ্রহণ করছি, সেই গ্লুকোজটা আমরা নিতে পারছি। বোঝা গেল? বেশ, নেক্সট কোশ্চেন দেখো, পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? বেশ, কোথায় হয়? একদম ঠিক বলছো, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর যারা অ্যান্সার দিচ্ছ না তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোশ্চেন গুলো সহজ। কারার অ্যান্সার দিচ্ছ দেখি? চরণ এটা দিয়েছো, হ্যাঁ 36, এটা অর্পিতা, সুপর্ণা, চরণ প্রসাদ, বাসন্তী, ইতি, প্রতিভা, বিপাশা, রিম্পা, অপর্ণা, সুস্মিতা, দিশা। বেশ, ক্ষুদ্রান্তে হলো খাদ্য শোষণ। জলটা কোথায় শোষিত হয়? জল কোথায় শোষিত হয়?
জলটা কোথায় হয় বলো? মানে জলটা শোষিত হয়ে তারপরে কিডনিতে যায়, কিডনি তোমার কি করে সেটাকে আবার রিফাইন করে তারপর কাজে লাগায়। ঠিক আছে, তো সেটা হচ্ছে বৃহদন্ত্র। ঠিক আছে, এখানে জল শোষণ ঘটে আমাদের, জল শোষণ ঘটে বৃহদন্ত্রে। ঠিক আছে, জল শোষণ করে। বেশ, নেক্সট কোশ্চেন ক্ষুদ্রান্ত থেকেই। আচ্ছা, পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? এটা সবাই পারবে, পাকস্থলীতে একদম ইজি কোশ্চেন, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে ক্ষরিত হয়। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। আচ্ছা, ক্ষুদ্রান্তে অনেকগুলো উৎসেচক মেশে, যেমন তোমার হচ্ছে কি না অ্যামাইলেজ। অ্যামাইলেজ একটা উৎসেচক, সে শ্বেতসারকে কিসে পরিণত করে, মানে যেমন তোমার শ্বেতসারকে টায়ালিন মল্টোজে পরিণত করে, এই অ্যামাইলেজও কিন্তু শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। ঠিক আছে, এবং সুক্রেজ বলে একটা উৎসেচক আছে, সেটা সুক্রোজকে গ্লুকোজে পরিণত করে। ল্যাকটেজ বলে উৎসেচক ল্যাকটোজকে মানে দুগ্ধ শর্করাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। মল্টেজ মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। ট্রিপসিন বলে যেটা আছে সেটা পেপটনকে পেপটাইডে পরিণত করে। এটা আমি লিখে দিই, ঠিক আছে, ট্রিপসিনটা লিখে দিই, তাহলে কারণ কি বাকিগুলো তোমরা ইজিলি পেরে যাবে। ট্রিপসিন কি করে না, দাঁড়াও এক সেকেন্ড, বাকিগুলো তোমরা পারবে, মানে নাম শুনেই বুঝতে পারছো যে তোমার যে যেমন ধরো ল্যাকটেজ, ল্যাকটোজকে গ্লুকোজে বা গ্যালাক্টোজে পরিণত করে, এটা তোমার নাম শুনে পারছো। কিন্তু ট্রিপসিন দেখো পেপটনকে পেপটাইডে পরিণত করছে, তাই এটা লিখে দিচ্ছি। ঠিক আছে, পেপটনকে পেপটনকে পেপটাইডে পরিণত করে, পেপটাইডে পরিণত করে। এটা কে করছে? এটা করছে তোমার ট্রিপসিন। ট্রিপসিন বলে একটা উৎসেচক থাকে, সে করছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এটা বলো ফ্যাটকে কোন উৎসেচক ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে? এটা তোমরা বলো, ফ্যাটকে কোন উৎসেচক ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করে? ফ্যাটকে, ফ্যাটকে কোন উৎসেচক কি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে? ফ্যাট, ফ্যাটকে কিসে করছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড লিখে দিলাম, ফ্যাটি অ্যাসিড। ওকে, ফ্যাটকে কে করে? বাহ, ঠিক বলেছো একদম, লাইপেজ, লাইপেজ করে। লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করে। দেখো উৎসেচকের কাজ হচ্ছে কি না, মেনলি যেটা করে যে ভিটামিনের মতো এটা সহায়তা করে। ঠিক আছে, খাদ্যের পাচনে সহায়তা করে, কিন্তু আহ, এ কিন্তু আমাদের কোনো পুষ্টির যোগান দেয় না, এ শুধুমাত্র তোমার পাচনে সহায়তা করে। এবার আমরা যখন খাবার খাই তখনই কিন্তু কি হয় না, আমাদের এই উৎসেচক গুলো ক্ষরিত হয়, তার সঙ্গে বাইল জুস ক্ষরিত হয়, তোমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় খাবার যখন মানে খাচ্ছি। এই জন্যই বলা হয় যে খাবার খাওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টার পরে তোমার জল খাওয়া উচিত নয়। তাহলে কি হবে না, এগুলো ডাইলুট হয়ে যাবে, তাহলে কি হবে তোমার যে খাবারের যে ডাইজেস্ট হয়, সে ডাইজেস্ট হতে কিন্তু অতিরিক্ত বেশি সময় লাগবে বা ভালো করে ডাইজেস্ট হবে না। ঠিক আছে, ভালো করে ডাইজেস্ট হবে না। আচ্ছা, এখানে আর কিছু আছে? বেশ, বেশ, নেক্সট কোশ্চেন দেখি 37, তোমরা ঠিক অ্যান্সার দিলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, কোন যন্ত্রে বিএমআর মাপা হয়, বেসাল মেটাবলিক রেট মাপা হয়?
হাইগ্রোমিটার, প্রোটোমিটার, ভিটোমিটার, বেনেডিক্ট রথ। সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে বেনেডিক্ট রথ। ঠিক আছে। তো বেসাল মেটাবলিক রেটটা কি না, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির কিছু খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজ করার জন্য বা পরিচালনার জন্য প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটারের দেহতল থেকে যে ন্যূনতম তাপ শক্তি নির্গত হয় তাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, বিএমআর। তো এই বিএমআর কি হয় না, তোমার পুরুষদের ক্ষেত্রে একটু বেশি এবং মহিলাদের ক্ষেত্রে একটু কম। এবং এই বিএমআর সরাসরি আমাদের যে শক্তি গ্রহণ করি প্রতিদিন প্রায় 2500 থেকে 3000 যে ক্যালোরি আমাদের প্রয়োজন সেটা গ্রহণ করি, তার সঙ্গে কিন্তু রিলেটেড। যদি তোমার বিএমআর রেট খুব বেশি হয় তার মানে বুঝতে হবে তোমার বেশি পরিমাণে এনার্জি প্রয়োজন, আরো বেশি পরিমাণে খাদ্য প্রয়োজন, মানে তোমার বিএমআর রেটটা খুব বেশি। ঠিক আছে। বেশ, এবার দেখো ভিলাই কোথায় অবস্থিত। ভিলাই, এই ভিলাইয়ের মাধ্যমে কিন্তু তোমার কি হয় না, শোষণটা হয়, এবং শোষণ হওয়ার পরে আলটিমেটলি সেটা আমাদের কি হয় না, লসিকা প্রবাহের মাধ্যমে বা রক্তজালকের মাধ্যমে দেহে প্রবেশ করে। ভিলাই কোথায় অবস্থিত, ঠিক বলেছো, ভিলাই ছত্তিশগড় না তোমার ইয়েতে অবস্থিত, মধ্যপ্রদেশে। আরেকটা ভিলাই, আরেকটা ভিলাই কোথায় অবস্থিত, এটা হলো ক্ষুদ্রান্ত। আরেকটা ভিলাই কোথায় অবস্থিত, বেশ ওটা পরে জানিও। ছত্তিশগড়, ঠিক, ছত্তিশগড়ে অবস্থিত আরেকটা ভিলাই। ঠিক আছে। আচ্ছা, ভিলায় যে স্টিল কারখানা হয়েছিল সেটি তৈরি করতে কে সাহায্য করেছিল, মনে পড়ছে কারোর কিছু? ভিলায় যেটি হয়েছিল মনে পড়লে জানিও। দেখো ভিলাই, রাউরকেল্লা এবং তোমার কি দুর্গাপুর, এইগুলো তৈরি করতে কে কে সাহায্য করেছে সেগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো এক্সামে দেয়। ঠিক আছে। এরপর দেখো শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য উপাদান হলো, ওহো এখানে একটা বাদ চলে গেছে, এখানে দেখো ফ্যাট, শক্তি উৎপাদন করে না, এখানে একটা হবে ফ্যাট। ঠিক আছে, ডি হচ্ছে ফ্যাট। কি হবে 40-এরটা একদম ঠিক, এটা সহায়ক উপাদান, তাহলে 40-এটা ভিটামিন কোন রকম তোমার কি করে না, না তোমার শক্তি উৎপাদন করে না। কিন্তু ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে কি হয়, আমরা ওই যে রোগগুলো বললাম ওই রোগগুলো দেখতে পাই। ঠিক আছে। বেশ। কিসের মাধ্যমে উদ্ভিদ দেহে খাদ্য পরিবাহিত হয়, এবার আসছে পরিবহন, নাকি পরিবহনে চলে গেলাম। কিসের মাধ্যমে তোমার খাদ্য পরিবাহিত হয় উদ্ভিদ দেহে? বেশ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লোয়েম, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবাহিত হয় এবং জাইলেমের মাধ্যমে কি হয়, জলের পরিবহন করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অভিশ্রবণ ব্যাপন থেকে কিছু দিনই তো না, কিছু দিনই, অতএব এখানে বলিনি। আচ্ছা, ফ্লোয়েমের যে খাদ্য পরিবহন হয় সেটা কি প্রক্রিয়া হয়, অভিশ্রবণ না ব্যাপন প্রক্রিয়ায়, কে একজন বলো তো? অসমোসিস না ডিফিউশন প্রক্রিয়ায় তোমার খাদ্য পরিবহন হয়, কে একজন বলো? ফ্লোয়েমে, ফ্লোয়েমে কোন প্রক্রিয়ায় খাদ্য পরিবাহিত হয়? কোন প্রক্রিয়ায় হয় ফ্লোয়েমে, কে একজন? ফ্লোয়েমে আশা করি ব্যাপন হয়। ঠিক আছে, আর জল যখন শোষণ হয় সেখানে মনে হয় অভিশ্রবণ হয়। যতদূর আমি জানি ফ্লোয়েমে হচ্ছে ব্যাপন, আর তোমার জাইলেম যে জলটা পরিবহন করছে সেটা হচ্ছে অভিশ্রবণ। একবার তা আমি দেখে নেব। ঠিক আছে, তাহলে উদ্ভিদের দেখো, উদ্ভিদের সার্কুলেশনের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদের দুটো জিনিস পরিবাহিত হয়, একটা হচ্ছে জল এবং জলের সঙ্গে বিভিন্ন রকম খনিজ লবণ। এই খনিজ লবণের উৎস হচ্ছে মাটি, মাটি থেকে বিভিন্ন রকম খনিজ লবণ আসছে এবং এই মাটির খনিজ লবণ জলে মিশছে এবং সেটা উদ্ভিদ শোষণ করছে তার মূলরোমের দ্বারা। এবার এই মূলরোমের ব্যাপারটা বলে রাখি, না যখন আমরা ছোট্ট চারা গাছকে উপড়ে সেটা অন্য জায়গায় বসানোর চেষ্টা করি তখন কি হয়, গাছটা অনেক সময় ভালোভাবে মানে লাগতে চায় না, গাছটা হয় না। তার কারণ হচ্ছে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু
ক্ষুদ্র যে মূলরম গুলো থাকে সেই মূলরমের গুলো নষ্ট হয়ে গেলে, মূলরম গুলো নষ্ট হয়ে গেলে কি হয়, গাছ আর জল শোষণ করতে পারে না। মূল থাকলেও কোনো ইয়ে নেই, কিন্তু মূলরমটা ঠিকঠাক থাকতে হবে। এই কারণে যখন আমরা ছোট চারা গাছ তুলবো তখন কি তার আশেপাশে একটু গোল করে মাটি খুঁড়ে একদম মাটি শুদ্ধই কিন্তু তুলবো, তাহলে কিন্তু চারা গাছটা পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা থাকবে। বেশ, এরপর দেখো নিম্নের কখন বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়? উষ্ণতা কমলে, আর্দ্রতা বাড়লে, উষ্ণতা বাড়লে, বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধি পেলে। বাষ্পমোচন মানে কি না, তোমার উদ্ভিদের যে তোমার পাতা থাকে সেখান থেকে কি হয় না, জলীয় বাষ্প বেরিয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের আশেপাশটা একটু ঠান্ডা থাকে। মানে আমরা যদি বড় গাছের তলায় দাঁড়াই তো বাষ্পমোচনের কারণে কি হয়, একটু ঠান্ডা থাকে। আচ্ছা, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে উষ্ণতা বাড়লে। দেখো আর্দ্রতা বাড়লে তোমার কি হবে না, বাষ্পমোচন কমে যাবে। উষ্ণতা কমলে বাষ্পমোচন কমবে, আর্দ্রতা কমলে বাষ্পমোচন বাড়বে। তাহলে আর্দ্রতা কমে গেলে, মানে আর্দ্রতা মানে কি, বায়ুর যদি হিউমিডিটি কম থাকে তার মানে বায়ুতে জলীয় বাষ্প কম আছে, তার মানে বাষ্পমোচন ভালো হবে কমে গেলে। বেশ, নেক্সট দেখো, রক্ত হলো এক প্রকার অ্যাসিডধর্মী, ক্ষারধর্মী, নিউট্রাল, কোনোটিই নয়। রক্ত হলো এক প্রকার অ্যাসিডধর্মী, ক্ষারধর্মী, কোনোটিই নয়। একদম ঠিক, রক্ত হলো ক্ষারধর্মী। তার পিএইচ এর মান কত, মোটামুটি 7.4। ঠিক আছে, রক্ত হচ্ছে ক্ষারধর্মী। বেশ, রক্তে, আচ্ছা রক্তে কি কারণে রক্তের রং লাল হয়, কি কারণে হবে, ঠিক আছে, কি কারণের? রক্ত একটি যৌগিক কলা, ঠিক আছে, রক্ত একটি যৌগিক কলা মনে রাখবে। এবং রক্ত বিভিন্ন রকম উপাদান দিয়ে তৈরি, সব উপাদান আমাদের মনে রাখার দরকার নেই। আর আমাদের যে সংবহন হয় তাতে রক্ত এবং লসিকা এই দুটো জিনিস দায়ী। আমরা দেখলাম যে লসিকা কিভাবে খাদ্য রস শোষণ করে রক্তজালকের মাধ্যমে। আচ্ছা, কি অ্যান্সার দিলে তোমরা সবাই? ঠিক দিয়েছো, রক্ত লাল হওয়ার কারণ হচ্ছে আহ, রক্তে লোহা আছে। আচ্ছা, এবার বলো, আমাদের রক্তের রং লাল, কিন্তু কিছু প্রাণীর রক্ত আছে তার রক্ত হচ্ছে নীল, নীল কালারের। তো এই যে নীল হয় রক্তটা, ঠিক আছে, তো সেটা কি জন্য হয় এবং তাকে কি বলে, সেই ধরনের রক্তকে কি বলে? সেই ধরনের রক্তকে কি বলে? ঠিক, হিমোসায়ানিন, এবং তার মধ্যে তামা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের রক্তে কি মূল যে উপাদান হচ্ছে সেটা হিমোগ্লোবিন, লোহা থাকার কারণে। আর যাদের ধরো অনুন্নত প্রাণী তাদের হিমোসায়ানিন রয়েছে এবং হিমোসায়ানিন রয়েছে তামা। তাহলে তামা দেখা যায় কিসে, হিমোসায়ানিনে। ঠিক আছে, বেশ, নেক্সট যাই দেখি। আচ্ছা, এটাও খুব ইজি কোশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? খুব ইজি কোশ্চেন, সবাই পারবে। একদম ঠিক, 120 দিন। তাহলে এই 120 দিন হওয়ার জন্যই কিন্তু বলা হয় যে একবার রক্ত দেওয়ার মোটামুটি 3 মাস পর আরেকবার রক্ত দেওয়া উচিত উচিত ঠিক আছে। এবং এই যে লোহিত রক্তকণিকা বা রক্ত, এর সৃষ্টি হয় কোথা থেকে, আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে সৃষ্টি হয়। এই জন্যে আমাদের যখন ব্লাড ক্যান্সার হয়, এই ব্লাড ক্যান্সার হওয়ার তোমার কি হলে কি হয়, আমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। ঠিক আছে, বোন ম্যারোটাকে পাল্টাতে হয়। বোঝা গেল? এখন আরো ভালো চিকিৎসা ব্যবস্থা এসছে, সেখানে কি করছে না, আমাদের যে অ্যান্টিবডি আছে সেখানে এক্সট্রা অ্যান্টিবডি এমনভাবে যোগ করছে যে ক্যান্সার সেলটার সঙ্গে ক্যান্সার সেলটাকে বাড়তে দিচ্ছে না। ঠিক আছে, যেটাকে কার টি থেরাপিও বলা হয়, সিএআর, কার টি সেল থেরাপি। তোমরা যে দেখতে পারো গুগলে, কার টি সেল থেরাপি। তো এই কার টি সেল থেরাপি কি না, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে খুব ইফেক্টিভ, কিন্তু সেটা যদি তোমার আমাদের যে অন্যান্য অঙ্গে প্রত্যঙ্গে ক্যান্সার হয় সেক্ষেত্রে কার টি সেল থেরাপি কিন্তু খুব একটা ভালো ইফেক্টিভ হচ্ছে না, তবে আশা করি হবে। বোঝা গেল? বেশ,
কোন রক্তকণিকা আমাদের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে? একদম ইজি কোশ্চেন। কোন রক্তকণিকা আমাদের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে? সেটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা আমাদের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং আহ, আচ্ছা বেশ, শ্বেত রক্তকণিকা আমাদের। আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন ধরো শ্বেত রক্তকণিকার যে কাজ আছে, যেমন হচ্ছে শ্বেত রক্তকণিকাতে মেইনলি লিম্ফোসাইট, ঠিক আছে, এই লিম্ফোসাইট কি হয়, অ্যান্টিবডি তৈরি করে, এটা মনে রাখবেন, লিম্ফোসাইট, ঠিক আছে। এবং নিউট্রোফিল, ইউসিনোফিল আর মোনোসাইট কি করে, না ব্যাকটেরিয়াকে গ্রাস করে, ঠিক আছে, ব্যাকটেরিয়াকে গ্রাস করে নেয় এই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরাই সেটা বলো, যে বেসোফিল যে শ্বেতকণিকা আছে সে একটা জিনিস নিঃসরণ করে যার জন্য কি হয়, রক্ততঞ্চন হয়। তাহলে বেসোফিল কি নিঃসরণ করে যার জন্য আমাদের রক্ততঞ্চন হয়? এটা কিন্তু শ্বেত রক্তকণিকার পার্ট। বেসোফিল কি নিঃসরণ করে? বেসোফিল করে কি, হেপারিন, একদম ঠিক বলেছো, হেপারিন নিঃসরণ করে। হেপারিন নিঃসরণের জন্য আমাদের কি হয়, তোমার রক্ততঞ্চন হয়। আরেকটা আছে ইউসিনোফিল এবং বেসোফিল, এরা কি নিঃসরণ করে যার জন্য আমাদের দেহের অ্যালার্জি প্রতিরোধ হয়? ইউসিনোফিল, ইউসিনোফিল কি নিঃসরণ করে যার জন্য আমাদের অ্যালার্জি প্রতিরোধ হয়? ইউসিনোফিল, সিনোফিল কি নিঃসরণ করে যার জন্য আমাদের অ্যালার্জি প্রতিরোধ হয়? কি নিঃসরণ করে? সেটা হচ্ছে হিস্টামিন। আর চারটে কোশ্চেন আছে, হিস্টামিন, বেশ, এই দুটো জিনিস মনে রাখবে, বাকিগুলো তোমাদের আশা করি মনে থাকবে, ওই জন্য আমি বললাম না। লিম্ফোসাইট মেনলি তোমার অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট, লিম্ফোসাইট, লিম্ফোসাইট কি করে, না অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি, যে কি করে, অ্যান্টিজেনের সঙ্গে ফাইট করে। বেশ, 47 দেখো, নিম্নের কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহনে সাহায্য করে? লোহিত, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লসিকা। কোন রক্তকণিকা? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন থাকে সেটাই কিন্তু অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আচ্ছা, নিম্নের কোনটি অশুদ্ধ রক্ত, ঠিক আছে, ইমপিওর ব্লাড পরিবহন করে? নিম্নের কোনটি, কোনটি ইমপিওর ব্লাড পরিবহন করে? ইমপিওর ব্লাড পরিবহন করে, আচ্ছা ঠিক বলেছে, একদম শিরা করে। আচ্ছা, ফুসফুসীয় শিরা কি করে, না ফুসফুসীয় শিরা মনে রাখবে পিওর ব্লাড পরিবহন করে, বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এবং ধমনীয় অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী এমন একটা ধমনী যে তোমার অক্সিজেন বিহীন রক্ত পরিবহন করে, ফুসফুস, ফুসফুস, ঠিক আছে, বেশ। নেক্সট দেখো আর দুটো কোশ্চেন, নিম্নের কোন প্রাণীটির মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? মুক্ত সংবহন তন্ত্র আমাদের হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র, আমাদের হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, ঠিক, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে আরশোলা, আরশোলাতে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, রক্ততঞ্চনের সহায়তাকারী ভিটামিনটি হলো কি? বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে একদম ঠিক ভিটামিন সি। এই ভিটামিন কে, সি অপশন, ভিটামিন কে রক্ততঞ্চনে সহায়তা করে। এবং ফাইনালি কি করে, না আমাদের যে প্রথমবিন আছে, প্রথমবিন, ক্যালসিয়াম আয়ন এবং থ্রোম্বোপ্লাস্টিন এগুলো যোগ হয়ে কি তৈরি করে, না তোমার
থ্রম্বিন তৈরি করে এবং সেই থ্রম্বিন পরে থ্রম্বিন ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে ফাইব্রিন তৈরি করে, লাস্টে ফাইব্রিন তৈরি হয়ে রক্ত তঞ্চিত হয়। এবং মনে রাখবে রক্ত তঞ্চনের সময় কি হয় না, আমাদের যে হার্ট আছে সেই হার্টের ওপরে, মানে ধরো তোমার হাত কেটে গেল, তুমি যদি একটু হাতটা উপরে তোলো, রক্ত রক্তের যে ইয়েটা আছে ফ্লোটা কম হবে, ঠিক আছে, ফ্লোটা কম হবে রক্ত তঞ্চনে, তাহলে দ্রুত হবে রক্ত তঞ্চনটা। কিন্তু ব্লাড যদি খুব দ্রুত হারে, তোমার ধমনী কেটে গেলে কি হয়, ব্লাড খুব দ্রুত হারে বেরিয়ে যায়, সেখানে রক্ত তঞ্চনের সময়টাই পাওয়া যায় না। অ্যাটলিস্ট এই যে তোমার থ্রম্বিন ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়ন এগুলো যোগ হওয়ার জন্য একটা সময় দরকার। তো সেই সময়টা কত, 2 থেকে 3 মিনিট মোটামুটি, তাহলে কিন্তু রক্ত তার কাজ করে দেবে। বেশ, তাহলে এখানেই আমাদের 50টা কোশ্চেন শেষ করলাম আজকে, এবং ক্লাসটি শেষ হলো। নেক্সট যে তোমার ক্লাস হবে সেখানে আরো আমরা কি 3-4টে চ্যাপ্টার থেকে এমসিকিউ নিয়ে আসবো। ওকে, চলো।